হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োমেনিয়া। তো বায়োমেনিয়ার সমস্ত ভাই বোনদেরকে আমি স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ফিজিক্সের একটা, সেটা হচ্ছে লাইট। ঠিক আছে, আমরা অফলাইন ক্লাস শুরু করছি। তাহলে সেই অফলাইন ক্লাস শুরু করার আগে কিছু অনলাইন ডেমো ক্লাস আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টা এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে আমি পোস্ট করবো আর কি। তাহলে তোমরা সেগুলো দেখবে, দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে অফলাইন বা অনলাইন ভর্তি হতে পারো। তো যাই হোক, আমরা একদম একদম লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কীরকমভাবে ক্লাস চলবে, কী চলবে না। আমি এটা প্রথমে বলতে চাইছিনি, কারণ প্রথমে বলে করে এই সমস্ত সময় নষ্ট করার কোনো মানে হয়নি। আমি তোমাদেরকে একদম টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? তো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। যেমন ধরো ফিজিক্সের লাইট, কেমিস্ট্রির মানে যেটা জৈব রসায়ন বলা হচ্ছে সেইটা, আর যদি ধরো বলি আমি বায়োলজির হচ্ছে ডিএনএ আরএনএ, যেটাকে হেরিডিটি বলা হচ্ছে সেইটা নিয়ে। তাহলে এই তিনটার তোমরা ডেমো ক্লাস তোমরা পাবে এডমিশন শুরু হওয়ার আগে, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে যে আমার যে পড়ানোটা সেই পড়ানোটার সাথে তোমাদের খাপ খাচ্ছে কিনা। তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা ইফেক্টিভ হবে, তাছাড়া এটা ইফেক্টিভ হবে না, অন্য কিছু নয়। যাই হোক, তো আমার আজকে প্রথম যে টপিক সেটা হচ্ছে ফিজিক্সের আলো, ঠিক আছে, লাইট। তাহলে আমি একদম লিখে লিখে বলবো, ভালো করে শুনবে। আমার সমস্ত নোটস ফোর্স সব কিছু জিনিস রেডি আছে, আমি এটা এখন না বলে করে লাস্টে আমি বলছি, ঠিক আছে? এখন আমি একদম পুরো টপিকেই প্রথমে চলে যাই। ওকে, তাহলে একদম প্রথম যে টপিক সেটা হচ্ছে আমরা ফিজিক্সের লাইট, LIGHT, লাইট। এটা বাংলাতে বলা হয় আলো। কি বলা হয়? আলো। গুড, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে ক্লাস 10-এ তোমরা মাধ্যমিক দিবে, ঠিক আছে? তাহলে মাধ্যমিক যে দিবে তাতে ফিজিক্সের এই লাইট শুধু এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 12 নম্বরের কোশ্চেন আছে। 2টা MCQ আছে, 2টা SAQ আছে, তাহলে 4 নম্বর হয়ে গেল। তার সাথে একটা 2 নম্বরের আছে, 6 নম্বর হয়ে গেল। তার সাথে 3 নম্বরের 2টা আছে, তাহলে টোটাল হয়ে গেল তোমার 12 নম্বরের। তাহলে ফিজিক্স থেকে তোমাদের, ফিজিক্স ইন দ্য সেন্স ভৌত বিজ্ঞানে তোমাদের 2টা পার্ট, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। সেই যে ফিজিক্স, সেই ফিজিক্স থেকে তোমাদের 39 নম্বরের কোশ্চেন আসবে মাধ্যমিকে, আর 51 মার্কসের কোশ্চেন আসবে কেমিস্ট্রি থেকে। ফিজিক্সের এই জায়গা থেকে ফিজিক্সের যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্স কিছু কিছু চ্যাপ্টার অনেক বেশি ওয়েটেজ নিয়ে নিয়েছে। যেরকম ভাবে এই লাইট যেটা বা আলো, সে অনেক বেশি, সে 12 নাম্বার। ওই রকমই তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, বা যেটাকে তড়িৎ প্রবাহ বলা হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ যেটা, সেইখানে কিন্তু সেটাও 12 নাম্বার। তাহলে এই দুটো চ্যাপ্টারেই তোমাদের 24 নম্বর নিয়ে নিচ্ছে। তাহলে এই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি। তো এরপর আমি একদম ডিরেক্ট শুরু করছি, ঠিক আছে? ভালো করে পুরো জিনিসটা বুঝবে। আমি একদম মাইনাস থেকে বলবো, মানে কি বলছি বুঝতে পারছো? বেস 0 থেকে না, মাইনাস থেকে, যে কিচ্ছুটি জানো না তার জন্য কাজে লাগবে। শুধুমাত্র এইটা একদমই কেউ ভাবো না যে অনেক বোরিং লাগছে, এই জিনিসগুলো জানি এই ওই সেই, এরকম ভাবার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? একদম মন দিয়ে শোনো। তো যে লাইট মানে আলো, তো আমরা যখন ক্লাস 10-এর বই খুলবো, আমার কাছে 3টা বই আছে, বাংলা মিডিয়ামের, ইংলিশ মিডিয়ামের 3টা বই আছে। সেইখান থেকেই আমি যখন বইগুলো ঘাঁটছি তখন আমি দেখতে পাইনি কোথাও যে আলো কি, আলো কাকে বলে, কি ব্যাপার, এই জিনিসগুলো নাই। তাহলে তোমাদের অনেক ভাই বোন রয়েছে যারা 2026-এ মাধ্যমিক দিবে। তাহলে তোমরা ভিডিওটা জাস্ট পজ করো, পজ করে একটু নিজে নিজে আমাকে বলো দেখি যে ভাবতে পারছো কি যে আলো কাকে বলে। তোমাকে যদি এখন কেউ কোশ্চেন করে যে আলো কি, আলো মানে তুমি কি বুঝো, তাহলে তুমি কি বলবে? তোমাদের মধ্যে অধিকাংশ জনেই কিন্তু বলতে পারবে না আলো কি, কারণ তোমাদের বইয়েই নাই আলো কি। এরপরে তুমি আমাদের বইয়ে না থাকার আরো একটা কারণ আছে, তার কারণ ক্লাস 8-এ তোমরা এটা পড়েছো, ছোট্ট করে পড়েছো, সেইখানে একটু ডিটেলসে বলা ছিল। কিন্তু তোমরা তো খুব ভালো সুন্দর স্টুডেন্ট, তাহলে তোমরা ক্লাস 8-এ কি বলা হয়েছে সেটা ক্লাস 10-এ মনে রেখে দেবে, এরকমটা তো হতে পারেনি। এটা তো বই, রসই ও তো লয়। যাই হোক, তো যেটা জিনিস সেটা হচ্ছে যে আলো কি। তাহলে তোমরা মনে মনে যা বলার বললে, এবার আমি বলি, শোনো। যদি বলা হয় আলো কি, তখন তোমরা বলবে যে আলো হচ্ছে এক ধরনের শক্তি। আমি একদম লিখে লিখে বলবো, এই সাইডে ভালো করে শুনে নাও, বুঝে নাও জিনিসটা। এই যে এই সাইডটায় আমি টপিক বলবো, ঠিক আছে? এই সাইডটায় এখানে আমি টপিক লিখবো। যেমন ধরো ফার্স্ট টপিক যেটা, সেটা হচ্ছে আলো কি। আলো, আলো কি।
সেই রিলেটেড জিনিস আমরা জানবো, দিয়ে এখানে আমরা তার ডিটেলস ইলাবোরেশন করবো, আমরা ডিটেলসে ভালো করে জানবো আলো কি কি ব্যাপার। ঠিক আছে, তাহলে আলো কি যদি বলতে হয় তখন একদম প্রথমে আমরা যেটা বলবো যে আলো হচ্ছে এক ধরনের শক্তি। কি শক্তি? স কয়েতয়ে রস্যই, শক্তি। তাহলে আলো হলো এক ধরনের শক্তি। ঠিক আছে, তো এই যে শক্তিটা, তোমাদের কাছে এখন একটা কোশ্চেন আসবে যে শক্তি তাহলে কি জিনিস? আলো তো একটি শক্তি আমি জানতে পারলাম, তাহলে এই শক্তিটা কি জিনিস, তাই না? তাহলে শক্তিটা কি জিনিস যদি জানতে হয়, সেইটাতে তুমি ভালো করে আমি যে কথাটা বলে দিচ্ছি সেটা ভালো করে মাথায় ঢুকাই দাও। কোনো একটা কাজ যে করছি, সেই কাজটা করার জন্য যেটা প্রয়োজন হয় সেটাকে শক্তি বলা হয়। কি বললাম বুঝতে পারছো? যে এই যে কোনো একটা কাজ করছি, সেই কাজটা করার জন্য যেটা প্রয়োজন হয় সেটাকে শক্তি বলা হয়। এটা তো আমি মুখে বলে দিলাম, এটা কিছু বুঝতে পারলেনি। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি। যেমন ধরো আমি এখানে এই ক্লাসটা লিখছি, এই ক্লাসটা নেওয়ার জন্য যেটা প্রয়োজন হচ্ছে সেটাকে বলা হয় শক্তি। ঠিক আছে, এবারে বলবে ক্লাসটা নেওয়ার জন্য কিসের প্রয়োজন হচ্ছে? এই ক্লাসটা নেওয়ার জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন হচ্ছে, যেমন ধরো কিছু লাইট আছে, এদিক ওদিক সেদিক লাইট আছে। ঠিক আছে, তাহলে এই লাইট যেটা, সেই লাইট কি করছে? আমাকে দেখতে সাহায্য করছে। ঠিক আছে, আমাকে দেখতে সাহায্য করছে। তাহলে কোনো কাজ করতে যে সাহায্য করে তাকেই শক্তি বলা হয়। তার মানে এই লাইটটা, এই আলোটা আমাকে দেখতে সাহায্য করছে, তার জন্য এই আলোটাও হয়ে গেল একটা শক্তি। কি বললাম বুঝতে পারলে? তাহলে শক্তি কি? যে কোনো একটা কাজ করার ক্ষমতাকেই বলা হচ্ছে শক্তি। তাহলে আলো হয়ে গেল একটা শক্তি। যেরকম ভাবে আমি যে কথাটা বলছি, এই কথাটা হচ্ছে শব্দ, এগুলোকে শব্দ বলা হয়। সেই শব্দটা তোমাদের কানে আসছে, তাহলে শব্দটা তোমাদের কানে আসছে, তাই না? তাহলে কানে যদি কোনো জিনিস আসে, সেটার কারণটা যেটা, সেটাই হয়ে গেল শক্তি। তার মানে শব্দ যেটা, সেটাও এক প্রকার শক্তি। তাহলে আলোও এক প্রকার শক্তি, শব্দটাও এক প্রকার শক্তি। আমরা যে যে কথা বলছি, কথা বলার জন্য কি লাগে? কথা বলার জন্য এনার্জি লাগে বা শক্তি লাগে। সেই শক্তিটা আমরা কোথা থেকে পাই? খাবার। তাহলে খাবারও কিন্তু এক প্রকার শক্তি। সেটা যখন তোমরা বায়োলজিতে পড়বে তখন আমরা বুঝাবো যে ধরো ভাত খাচ্ছ, ভাতে প্রচুর পরিমাণে কি জিনিস থাকে? কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট মানে কি? সেটা হচ্ছে ছোট ছোট গ্লুকোজের একটা পলিমার। ঠিক আছে, তাহলে এই যে কার্বোহাইড্রেট যেটা, সেই কার্বোহাইড্রেটটা এখানে কি হয়ে যাবে? শক্তি। তাহলে শক্তি মানে হচ্ছে যে কাজ করার ক্ষমতাকেই বলা হয় শক্তি, আর কিছু না। তাহলে আলো কি? আলো হচ্ছে একটা শক্তি। কি বললাম বুঝতে পারলে? তাহলে এক নম্বরে আলো হলো একটা শক্তি। দু নম্বরে আমরা যদি দেখি তাহলে কি দেখবো? যে আলো নিজে অদৃশ্য কিন্তু অপরকে দৃশ্যমান করতে সাহায্য করে। দেখি পুরো সবকিছু লিখবো নি, নোটস খুব সুন্দরভাবে বানানো আছে। ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে বানানো আছে। এখানে আলো কি কি ব্যাপার সমস্ত ডিটেলস লেখা আছে। ঠিক আছে, সবকিছু মানে পুরা লাইন লিখবো নি, যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে লিখবো। ভালো করে চুপটি দিয়ে মন দিয়ে একদম শোনো, কনসেন্ট্রেশন ফুল চাই আমার। ঠিক আছে, দেখো তাহলে এই যে শক্তি হয়ে গেল প্রথমে, যে আলো একটি শক্তি। দু নম্বর হচ্ছে যে আলো যেটা, সেই আলো নিজে অদৃশ্য। দয়েরি তালা অবশ্যই জফলা, খুব সুন্দর বানান। আলো নিজে হচ্ছে অদৃশ্য কিন্তু অপরকে 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 দৃশ্যমান করে তোলে। দৃশ্যমান করে। ঠিক আছে, এখানে আমি যা খুশি বাংলা দিয়ে লিখেছি, কিন্তু আমি নোটসটা ভালো বাংলা দিয়ে লিখেছি। ঠিক আছে, যাই হোক, তো আলো নিজে অদৃশ্য মানে এই যে লাইটটা, যেটা আমরা লাইট দেখতে পাইনি চোখে। তোমাকে যদি কেউ বলে যে তুই এই লাইটটা দেখতে পাচ্ছ, না আমরা লাইট দেখতে পাইনি, লাইট চোখে দেখা যায়নি, লাইট অদৃশ্য। কিন্তু লাইট যে জিনিসটার উপর পড়ছে সে দৃশ্য, মানে সে লাইটটা তাকে দৃশ্যবান করে দিচ্ছে। মানে কি? মানে ধরো এই হচ্ছে মার্কার, এই মার্কার গুলোকে তোমরা সবাই দেখতে পাচ্ছ। কিসের জন্য দেখতে পাচ্ছ? আলো, ওই আলোটা এই মার্কারের উপর পড়ছে, এই মার্কার থেকে রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলন হয়ে করে তোমার চোখে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য তুমি এইটা দেখতে পাচ্ছ। তার মানে কি? তোমরা আলোটাকে দেখতে পাচ্ছ নি, আলোর জন্য এই বস্তুগুলোকে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কি বললাম বুঝতে পারলে? যে আলো নিজে অদৃশ্য কিন্তু অপরকে দৃশ্যমান করতে সাহায্য করে। তাহলে এখন তুমি আমাকে বলো তো, যে তোমাদের কি কনসেপ্ট একটু হলেও হলো নি যে আলো কি? তাহলে যদি বলা হয় আলো কি, তখন কি বলবে? আলো হলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য কিন্তু অপরকে দৃশ্যমান করতে সাহায্য করে। কি বললাম? একদম সমাজ গিয়া? আচ্ছা, এর পরের জিনিস যেটা, আমরা তো আলো অনেক দেখেছি। যেমন ধরো এখানে টিউবলাইট জ্বলছে, বাল্ব জ্বলছে,
মোমবাতি জ্বলছে, সূর্যের আবার আলো আছে, তাই না? তারপরে আছে তোমার ধরো দাবানল হচ্ছে, সেইখানে আলো হচ্ছে। তাহলে যেখানে যেখানে আলো আছে সেইটাই হচ্ছে আলোর উৎস। তার মানে আমাদের দ্বিতীয় পয়েন্ট হয়ে যাবে, যে দ্বিতীয় টপিকের দ্বিতীয় পয়েন্ট হয়ে যাবে যে 2 নম্বরে আলোর উৎস কি। তাহলে আলোর উৎস মানে আলো কোনখান থেকে আমরা পাই, ঠিক আছে? আলোর উৎস কোনখান থেকে আমরা আলো পাই সেই জিনিসটা নিয়ে আমি বলবো। দেখো, আলোর উৎস দুটো টাইপসের হয়। আলোর উৎস আমি এবারে এটাকে এখানে ইলাবোরেট করছি। আলোর উৎস, দেখো, উৎস খুব সুন্দর। আলোর যে উৎস, সেই আলোর উৎস হচ্ছে দুটা দিক থেকে আলো আমরা পাই। দুটি দিক থেকে আমরা আলো পাই। একটা হচ্ছে কি প্রাকৃতিক ভাবে, ভালো করে শুনবে মন দিয়ে, প্রাকৃতিক বহু জটিল বানান। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেইটা হয়ে যাচ্ছে একটা প্রাকৃতিক, এটাকে আমরা ইংলিশে যদি বলি ন্যাচারাল, আমি পুরোপুরি লিখছি, ঠিক আছে, ন্যাচারাল, ঠিক আছে। আর একটা যেটা সেইটা হচ্ছে ম্যান মেড বা আর্টিফিশিয়াল বা কৃত্রিম। তাহলে আমি এখানে কৃত্রিম লিখে দিই, কৃত্রিম, ঠিক আছে। তাহলে এই দুটো জায়গা থেকে প্রাকৃতিক ভাবে আমরা আলো পাই, কৃত্রিম ভাবে আমরা আলো পাই। প্রাকৃতিক ভাবে আলো যদি আমরা পাই, তোমরা নিজেরাই একবার ভাবো দেখি, প্রাকৃতিক ভাবে আমরা আলো কোথা থেকে পাচ্ছি? প্রাকৃতিক ভাবে আমরা আলো পাবো এক সান থেকে, মানে সূর্য থেকে আমরা আলো পাবো। 2 নম্বর হচ্ছে স্টার, তারা, সানও যদিও একটা তারা। 3 নম্বর যেটা সেইটা হয়ে যাবে, 3 নম্বর যদি দেখো তাহলে আমরা বুঝতে পারবো যে দাবানল। আচ্ছা, প্রাকৃতিক জিনিস মানে কি? প্রাকৃতিক জিনিস মানে সিম্পল জিনিস, এটাও আমি বলছি। সেটা হচ্ছে প্রাকৃতিক মানে হচ্ছে যেটা মানুষ তৈরি করতে পারবে না, প্রকৃতি দ্বারা তৈরি হবে, সেইটাকে বলা হয় প্রাকৃতিক বা ন্যাচারাল, ঠিক আছে। তাহলে এই যে প্রাকৃতিক যেটা, সেটা হয়ে গেল সান, সূর্য থেকে আমরা যেটা পাই, তারপরে তারা, স্টার, এই সমস্ত জায়গা থেকে, তারপর দাবানল, ঠিক আছে। তাহলে এই যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সোর্স, প্রাকৃতিক উৎস। কার? লাইটের, আলোর প্রাকৃতিক উৎস। এরপরে আলোর কৃত্রিম উৎস কি? আলোর কৃত্রিম উৎস হবে সেটা হচ্ছে এই যে টিউব লাইট, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিই, তোমরা এটা বুঝতে পেরে যাবে। তাহলে আলোর কৃত্রিম উৎস যেটা, সেটা হচ্ছে টিউব লাইট, ঠিক আছে। 2 নম্বর ধরো তোমরা ঘরে মোমবাতি জ্বালাও, মোমবাতি, ঠিক আছে। তারপরে তোমরা 3 নম্বরে ধরো যে এই যে মোবাইলে তোমরা যে ভিডিওটা দেখছো এখন, সেখানেও একটা আলো আছে। তাহলে মোবাইলটা যেটা বা টিভি যেটা, সেখানেও তো আলো আছে না? তাহলে সেইগুলোকে বলা হয় এলসিডি, এলইডি, এইগুলো। তাহলে এইগুলো হচ্ছে এলসিডি, এলইডি, এইগুলো হচ্ছে আলোর উৎস। তাহলে আমরা ভালো করে আরেকবার পুরো জিনিসটা আমি একবার রিক্যাপ করে দিই। আমি এই জিনিসগুলো বারবার কেন বলছি? যতবার রিপিট করবো এই জিনিসটা তোমাদের কানে যতবার আসবে না, তত এটা লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে, তোমরা এটা ভুলবেন, ঠিক আছে। আমি তার জন্য বারবার বলছি, তোমরাও বারবার মনে মনে যদি পড়ো এটার সাথে সাথে, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা ভুলবে না। আচ্ছা দেখো, আলোর উৎস, এবার আমরা আলোর উৎস, আগে প্রথমে আমরা আলো কি সেটা জানলাম। আলো হচ্ছে এক ধরনের শক্তি যা অদৃশ্য, নিজে অদৃশ্য কিন্তু অপরকে দৃশ্যমান করতে সাহায্য করে। তারপর কি আলোর উৎস কি সেটা আমরা দেখছি। আলোর উৎস দুটো ভাগে আমরা দেখতে পাবো, যে একটা প্রাকৃতিক ভাবে আলো আসে, আর একটা হচ্ছে কৃত্রিম ভাবে আলো তৈরি করা হয়। প্রাকৃতিক ভাবে সেখানে মানুষের কোনো হাত নেই, ঠিক আছে। আর কৃত্রিম ভাবে মানে হচ্ছে মানুষই তৈরি করে, অন্য কেউ তৈরি করেনি, ঠিক আছে, প্রকৃতি দ্বারা তৈরি হয়নি। তাহলে প্রকৃতির এক্সাম্পল কি হয়ে যাবে? প্রাকৃতিক, ন্যাচারাল, সেইখানে হয়ে যাচ্ছে সান, সূর্য, তারা, দাবানল। এগুলো কি আর মানুষ সৃষ্টি করে? এগুলো মানুষ সৃষ্টি করে, এগুলো নিজে নিজে হয়, ঠিক আছে। সেই রকম ভাবে কৃত্রিম যেটা, সেগুলো মানুষ সৃষ্টি করে। টিউবলাইট মানুষ সৃষ্টি করেছে, মোমবাতি মানুষ সৃষ্টি করেছে, এলসিডি, এলইডি, এইগুলো সব কৃত্রিম। তাহলে আমরা আলোর ডেফিনেশন কি, মানে সংজ্ঞা কি সেটা জানলাম, তার সাথে আলোর উৎস জানলাম, ঠিক আছে। এরপর আমরা যে জিনিসটা জানবো সিম্পল ভাবে, খুব সুন্দরভাবে আমরা এক এক আলোচনা করে করে যাব। এরপর আমরা যে জিনিসটা জানবো দ্যাট ইজ যে আলোর ধর্ম। যেমন ধরো আমি একটা সিম্পল ভাবে বলছি তোমাদেরকে, যে আমাদের এখানে কোনো একটা ভাইয়ের নাম বলি, ধরে নাও কি নাম, রাজু। তাহলে রাজু সে একজন ছেলে, ঠিক আছে, সে ক্লাস 10-এ পড়ে। তাহলে ক্লাস 10-এ যে রাজু পড়ে, তারও তো কিছু ধর্ম আছে। যেমন সে হচ্ছে খুব কম কথা বলে, ঠিক আছে, বা সে ধরো
ফ্রি ফায়ার প্রচুর খেলে, ঠিক আছে, বা সে ধরো মানে যে কোনো ধরনের এক্সাম্পল বলি, যে বন্ধুদের সাথে গল্প বেশি করে, ঠিক আছে, এই রিলেটেড মানে আমার আমার কথা হচ্ছে যে এই যে এইগুলো হচ্ছে ওর ধর্ম, এইগুলো হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক। ও মানে তেল মশলা খাবার বেশি খেতে পারে, ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক রাজুর। সেই রকম ভাবে আলোরও তো কিছু ক্যারেক্টার রয়েছে। আলো, সেই আলোর এই যে ক্যারেক্টারগুলো সেইগুলো আমরা দেখবো। তাহলে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলোর ধর্ম। ওইগুলো রাজুর ধর্ম ছিল, এবার রাজুকে ভুলে যাও, এবার রাজু থেকে আলোয় আসো, এবার আলোর ধর্ম পড়বো। খুব সুন্দরভাবে 5টি ধর্ম দেখবো, ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভালো করে আলোর ধর্ম, ঠিক আছে, 5টি ধর্ম পড়বো সুন্দরভাবে, পুরো জিনিস বুঝতে পারি যাবো। এইখানেই মুখস্থ করবো, এইরকম লয় এইখানেই বুঝবো, এইখানেই সবকিছু হবে, ঠিক আছে। এরকম লয় যে তুমি ঘরে যাই আলাদা করে দেখবে, যা হওয়ার এইখানেই হয়ে যাবে। যেমন আলাদা করে ঘরে যাই পড়তে নয়, ঘরে যাই রিভিশন, এই যে নোটস আছে, ঠিক আছে, এই নোটসে সব সুন্দর করে বাংলা করে লেখা আছে, এই নোটসে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। নোটসের প্রত্যেকটা জায়গায় কোনখানে কোন ইয়ারে মাধ্যমিকের কোন বছরে কি কোশ্চেন পড়েছে, লাস্ট 10 বছরে কি কোশ্চেন পড়েছে, কোনটা ইম্পর্টেন্ট, 2025 সালে কি কোশ্চেন পড়েছে, 2026 সালে কি কোশ্চেন আসতে পারে, সমস্ত A to Z এখানে ডিটেলস ইলাবোরেশন করা হবে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর হয়ে গেল আলোর উৎস। 1 নম্বরে আলো কি, 2 নম্বরে আলোর উৎস, 3 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলোর ধর্ম। ধর্ম, ধর্ম, ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। তাহলে 3 নম্বরে আমরা যেটা দেখবো আলোর ধর্ম। আমার কি কি হয়ে গেছে, আমার হয়ে গেছে আলো কি, আলো কি আমি আর বুঝতে পারি গেছি। এরপরে আলোর উৎস আমরা দেখে নিয়েছি, দুটা উৎস, ঠিক আছে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম, এরকম করে আমরা দেখে নিয়েছি। এরপরে দেখবো আলোর ধর্ম। আলোর 5টি ধর্ম আমরা দেখবো। আলোর অনেক ধর্ম হয়, কিন্তু তোমাদের জন্য ক্লাস 10 লেভেলের যতটা দরকার সেটা হচ্ছে 5টি ধর্ম আমি যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে 5টি যে ধর্ম রয়েছে তার মধ্যে একদম 1 2 3 4 করে আমি লিখে লিখে বলি। 1 নাম্বার দেখো, এখানে আমি 1 লিখছি। 1 নাম্বার হচ্ছে বস্তু, ঠিক আছে, বস্তু, ভালো করে বুঝো। আমার কথা হচ্ছে আলো কি একটা বস্তু না বস্তু নয়? তাহলে তোমাদের কাছে এখানে মেন কথা আসবে যে বস্তুটা কি সেটাই তোমরা জানেনি। তাহলে বস্তু জিনিসটা কি সেইটা আগে ভালো করে বুঝো। বস্তু জিনিস হচ্ছে সেইটাই যেটার একটা ভর রয়েছে আর যে কিছুটা জায়গা জুড়ে রেখেছে। মানে কি আমি এখানে বলে দিচ্ছি, বস্তু আমরা তাকেই বলবো দুটো ক্রাইটেরিয়া যে ফিল আপ করবে, যে দুটো জিনিস তার মধ্যে থাকবে তাকেই বস্তু বলবো। যার ভর রয়েছে, ভর, ওজন কেউ বলো না, ওজন আলাদা জিনিস। তোমাদেরকে যদি বলা হয় কি রে তোর ওজন কত, ফট করে তোমরা বলে দেবে যে আমার ওজন 40 কিলো, আমার ওজন 50 কিলো। তোমার ওজন কখনোই 40 কিলো 50 কিলো হতে পারে না, তোমার ভর হচ্ছে 40 কিলো 50 কিলো 60 কিলো 70 কিলো। ওজনটা আলাদা জিনিস, ওজনের সাথে গ্রেভিটেশন আছে, ওগুলো আলাদা পরে যখন গ্রেভিটেশনের চ্যাপ্টার সেখানে বলবো, যাই হোক। তাহলে বস্তু কি, বস্তু হচ্ছে সেইটাকে আমরা বস্তু বলবো যার মধ্যে ভর রয়েছে আর সে কিছুটা জায়গা দখল করে রেখেছে। জায়গা, অন্তস্থ ও, জায়গা, জায়গা দখল, দখল। তাহলে বস্তু আমরা তাকেই বলবো যার মধ্যে ভর রয়েছে আর যে কিছুটা জায়গা দখল করে রেখেছে। সিম্পল জিনিস, ভালো করে বুঝো। এই মার্কারটা, ইয়ার একটা তো ভর রয়েছে, এটা হয়তো 100 গ্রাম হবে 200 গ্রাম হবে, যাই কিছু একটা হবে, তার মানে কি তার ভর রয়েছে আর এই কিছুটা জায়গা জুড়ে আছে। ভালো করে এই পয়েন্টটা ভালো করে বুঝো যে জায়গা দখল করে রাখা মানেটা কি। জায়গা দখল করে রাখা মানে তুমি ভালো করে দেখো, এই যে মার্কারটা, মার্কারটা যেখানে আছে মানে এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আছে মার্কারটা। এই মার্কারের জায়গায় কি অন্য কোনো জিনিস থাকতে পারে? মার্কারের ভিতরটাতে থাকতে পারেনি। মার্কার মানে মার্কারই। বা আমি এখানে দাঁড়াই আছি, আমার ভিতরে কি কোনো মানে অন্য কোনো জিনিস ঢুকে যাবে এখন যদি আমি মার্কারটা ঢুকানোর চেষ্টা করে ঢুকে যাবে এরকম, বা অন্য কোনো জিনিস স্বতঃস্ফূর্ত ভাবে ঢুকে যাবে না, ঠিক আছে। তাহলে আমি যেখানে আছি আমি সেইখানেই আছি, সেই জায়গাটা আমার, আমি দখল করে রেখেছি, ঠিক আছে। এইটা বিজ্ঞানের ভাষায় এটাকেই বলা হয় যে জায়গা দখল করে রাখা। কিন্তু অন্যান্য জিনিস এটা আলাদা, অন্যান্য মানে অ্যাসপেক্টের সাথে এটা তুলনা করতে যাই না তোমরা, যাই হোক। তো আমার কথা হচ্ছে যে যে জিনিসের ভর রয়েছে আর যে কিছুটা জায়গা দখল করে রেখেছে তাকেই আমরা বলবো লাইট বা আলো। এটা কি ঠিক? না। তার কারণ লাইট বা আলো এই বস্তুই লয় কোনো। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো? লাইট বা আলো এর কোনো ভরেই নাই, এ কোনো জায়গায় দখল করে রাখেনি, তাহলে একে আমরা বস্তু বলবো কি করে? তাহলে লাইট কোনো বস্তু নয়। তাহলে কি জিনিস? লাইট কোনো বস্তু নয়। এইটা ইম্পর্টেন্ট, মাথায় ভালো করে রাখবো, ঠিক আছে। তোমাদের একটা ছোট্ট ট্রিক বলছি, ভালো করে শোনো মন দিয়ে। সেটা হচ্ছে তুমি তোমার চোখ দিয়ে যা কিছু জিনিস দেখিতে পাইবে,
তোমার চোখ দিয়ে যা কিছু জিনিস দেখিতে পাইবে সেটা বস্তু হবেই হবে। কি বলছি বুঝতে পারছো? মানে আমি সিম্পল বলছি, আমার এই চারিপাশে, তোমরাও তোমাদের চারিপাশে লক্ষ্য করো, এখন লক্ষ্য করতে করতে দেখবে যে চারিপাশে তোমার সামনে হয়তো বই আছে, বইটা কিন্তু একটা বস্তু, কারণ বইটার একটা ভর রয়েছে, বই কিছুটা জায়গা দখল করে রেখেছে, ঠিক আছে। তারপরে তুমি ধরো এই যে পেন, খাতা, বই, এই ওই সেই যা কিছু আছে, চোখে যেটাই দৃশ্যমান সেটাই বস্তু, ঠিক আছে। তাহলে আলো তো দৃশ্যমান থাকেনি, আমরা আগেই দেখেছি যে আলো অদৃশ্য, তাহলে আলো কি করে বস্তু হতে পারে? তাহলে আলো বস্তু নয়। কিন্তু তার সাথে সাথে তোমাদের মনের মধ্যে আরো একটি কোশ্চেন চলে আসতে পারবে, সেটা হচ্ছে যে আমরা তো এমন অনেক কিছু জিনিস যেগুলো খালি চোখে দেখতে পাইনি, তাহলে সেগুলো কি বস্তু নয়? না, যেগুলো খালি চোখে দেখতে পাইনি সেগুলো বস্তু হবেই তার কোনো গ্যারেন্টি নাই, ঠিক আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি তোমাদেরকে, যে ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাইনি, তাহলে এই যে খালি চোখে যেগুলোকে দেখতে পাবো না, তার মানে কি এইগুলো বস্তু হবে না? এইগুলো বস্তু হতে পারে, পারে, হবেই তার কোনো গ্যারেন্টি নাই, কিন্তু হতে পারে। কেমন? যে এই যে ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটা এত ছোট আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদেরকে মাইক্রোস্কোপে দেখতে হয়, কিন্তু ওই যে ব্যাকটেরিয়াটা তারও তো একটা ভর আছে, কিছুটা তো তার ভর আছে না, বা সে কিছুটা জায়গা দখল করে আছে না। তাহলে যে জায়গা দখল করবে, যে যার মধ্যে ভর থাকবে বা জায়গা দখল করে রাখবে, তাকেই তো আমরা বস্তু বলবো। তাহলে পুরো কি জিনিস বললাম ক্লিয়ার হলো? তাহলে আলোর ধর্মের মধ্যে একটা যেটা, সেটা হচ্ছে আলো কোনো বস্তু নয়। কি বলছি বুঝতে পারছো? আলো কোনো বস্তু নয়, মানে আলোকে আমরা চোখে দেখতে পাবো না। হয়ে গেল। এরপর আসছি 2 নম্বর ধর্ম, ভালো করে শোনো। 2 নম্বর, 2 নম্বর ধর্ম সেটা হচ্ছে গতিবেগ। গতিবেগ বা আলোর যে গতিবেগ বা বেগ, গতিবেগ যেটা, সেটাকে তোমরা বেগও বলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গতিবেগ। এই গতিবেগটা খুব ইন্টারেস্টিং, ভালো করে শুনবে মন দিয়ে। বলছে যে আলোর একটা গতিবেগ রয়েছে, আলো এর একটা গতিবেগ রয়েছে, সেই গতিবেগটা কত, কি ব্যাপার, সমস্ত কিছু আমি বলছি, ভালো করে শোনো মন দিয়ে। আমাদের প্রত্যেকেরই একটা গতিবেগ রয়েছে। আমি ধরো, আমি সিম্পল জিনিস, এই যে আমি তোমাকে, আমি না বলে করে, আমরা যে রাজু, সেই যে রাজুর কথা বলছিলাম, সেই রাজু দেখো, এইখান থেকে এই দূরত্ব হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে 100 মিটার, আমি লিখে দিলাম। এইটা হচ্ছে 0 মিটার, মানে এইখান থেকে এইখান পর্যন্ত যে যাবে, তার যে রাস্তাটা সে অতিক্রম করবে, সেটা হচ্ছে 100 মিটার। এই 100 মিটার যত সময় অতিক্রম করবে, সেইটাকে বলা হচ্ছে গতিবেগ। এটা তো তোমরা সিম্পলি জানো। এটা যদি নাও জানো, তাহলে আমি বলে দিলাম যে গতিবেগ মানে হচ্ছে যে কত সময়ে কতটা দূরত্ব পথ অতিক্রম করছে, সেইটাকেই তার গতিবেগ বলা হচ্ছে। যেমন এইখান থেকে এইখানে যেতে আমার যদি 5 মিনিট সময় লাগে, 5 মিনিট অনেক বেশি বলে দিলাম, 5 মিনিট 15 সেকেন্ড বলে দিই, কারণ তোমরা ভালো করে জানবে হুসেইন বোল্ট 9 সেকেন্ড, ঠিক আছে, 100 মিটার। যাই হোক, তোমরা জানো না জানো কোনো অসুবিধা নেই, আমি এরপরে তোমাদেরকে সবকিছু জিনিস জানাবো, অসুবিধা কিছু নাই, ঠিক আছে, মন দিয়ে শুনবে। এটা 15 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইখান থেকে রাজুর, রাজু রাজু আর এ জে ইউ, রাজু, রাজুর এইখান থেকে এইখানকে যেতে, মানে এই 100 মিটার পথ অতিক্রম করতে ওর সময় লাগে 15 সেকেন্ড। কি বললাম বুঝতে পারলে? তাহলে রাজুর গতিবেগ কত? আমরা জানি গতিবেগ সমানই অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত? 100 মিটার। 100 মিটার, সময় কত? 15 মিটার, এই 15 সেকেন্ড। তাহলে এর সময় কত? 15 সেকেন্ড। তাহলে এই যে 100/15, এইটা হয়ে গেল কি? গতিবেগ কার? রাজু। আমরা তো এখানে রাজু গেলে পড়ছি, আমরা পড়ছি লাইট। তাহলে লাইটের গতিবেগ এবার আমরা দেখবো, একদম মন দিয়ে সুন্দরভাবে দেখো, ভালো করে শোনো। তাহলে কি দেখবো? লাইটের গতিবেগ। তাহলে এরপর ভালো করে দেখো যে লাইট, লাইট, আচ্ছা, লাইটের সাথে সাথে আর একটু জিনিস যদি ভালো করে বলতে পারতাম তোমাদের জন্য সুবিধা হতো, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, মানে অন্য টপিকে চলে যাবো আর কি। আমি যদি বলতে পারতাম, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট তবু একটু ছোট্ট করে বলছি তোমাদের সুবিধা হতো, ভালো করে দেখো, বুঝতে পারবে। এই যে লাইটটা যেটা, তার যে গতিবেগ, আমি গতিবেগটা এখানে লিখে দিয়ে আগে, সেই লাইটের গতিবেগটা যেটা, তার গতিবেগটা হচ্ছে তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা যেটা বলবো ভালো করে মন দিয়ে শুনবে। রাজুর গতিবেগ কত ছিল? 100/15, ঠিক আছে, 100/15, এটাকে আমি 20 করে দিই না, 20 সেকেন্ড সময় লেগেছে, তাহলে এটা সুবিধা হিসাব, ক্যালকুলেশনে সুবিধা হবে, এটাকে আমি 20 করে দিচ্ছি, ঠিক আছে। এটা যদি 20 করে দিই, তাহলে 100/20, তার মানে 5×20, তার মানে রাজুর গতিবেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এই যে মিটার
আর এটা কত সময় লাগছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে রাজুর যে গতিবেগ সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এরপর দেখো আলোর গতিবেগ কত, আলো 1 সেকেন্ডে কত দূর যায়, রাজু তো 1 সেকেন্ডে 5 মিটার যায়, আলো 1 সেকেন্ডে কত মিটার যায়, 3 × 10⁸ মিটার যায়। দেখো আমি যে এই লেখাটা লিখেছি তোমরা সবকিছু বুঝতে পারছো, কিন্তু এই 10⁸ জিনিসটা অনেকে বুঝতে পারো না, অনেকে আছো যারা বুঝতে পারছো, যারা পড়াশোনা করো, ঠিক আছে। আমার তো সমস্ত ভাই বোনদেরকে নিয়ে চলতে হবে। তাহলে দেখো তোমরা এই তিনটা তো বুঝতে পারছো যে 3 গুণ করে দিয়েছি এর সাথে, কিন্তু 10⁸ মানে কি? 10⁸ মানে হচ্ছে একের গায়ে 8টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 3 × 10⁸। তাহলে 3 আবার 3 গুণ করে দাও, তাহলে 3 গুণিত একের গায়ে 8টা শূন্য। এরপর আমাকে একটা কথা বলো, তোমরা এই জিনিসটা পরীক্ষায় ধর পড়লো বা অঙ্কে এগুলো প্রচুর পড়ে, ঠিক আছে। আলোর গতিবেগ, আলোর যে গতিবেগ যেটা সেটাকে কাজে লাগায় বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস রয়েছে, গাণিতিক সমস্যা। তো আমাকে বলো যে আলোর গতিবেগ যখনই লিখবে তখন বারবার কি একের গায়ে এরকম 8টা শূন্য লিখতে যাবে? তাহলে তো পুরো খাতা শেষ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে ওই জন্য কি করা হয়েছে, ওইটাকে 10⁸ বলা হয়। তাহলে আমি কি করব, এইটার মানেই হচ্ছে 10⁸। আমি ওইটাকে একদম এইটুকু জায়গায় লিখে দিলাম, মানে ওটা এত বড় জায়গা লাগছিল। এবার যখন অঙ্ক করবে বারবার বারবার এই জিনিসটা তো লিখতে হবে, তাহলে ওই জন্য আমি এইটাকে ছোট করে দিলাম। কি বললাম বুঝতে পারলে? আরেকটা জিনিস ভালো করে বলছি, মাথায় ঢুকাইলো ওখান থেকে, সেটা হচ্ছে কোনো জিনিসের পেছনে যখন একটা শূন্য তখন তাকে বলা হয় 10। বলবে স্যার তো আমি জানি, স্যারও বলছি আর কি, যাই হোক বলবে এটা আমরা জানি, ঠিক আছে। তো যাই হোক, তাহলে একের গায়ে যদি একটা শূন্য হয় তাহলে তার সেটা হচ্ছে 10, একের গায়ে 2টা শূন্য হলে 100, একের গায়ে 3টা শূন্য হলে 1000। এটা তো তোমরা সবাই জানো, কিন্তু তোমরা এটা ভালো করে মাথায় ঢুকাই দাও, একের গায়ে যখন 5টা শূন্য হবে তখন তাকে লাখ বলবে, একের গায়ে যখন 7টা শূন্য হবে তখন তাকে কোটি বলবে। 5টা শূন্য লাখ একের গায়ে, তার মানে একের গায়ে 5টা শূন্য মানে লাখ, তার মানে আমি এইটাকে লাখ বলতে পারি, 10⁵টাকে আমি লাখ বলতে পারি, লাখ বাংলায় লিখে দিই লাখ। বা 10⁷, একের গায়ে 7টা শূন্য, সেটাকে আমরা কোটি বলতে পারি, কোটি, ঠিক আছে। তাহলে এইটা তুমি ভালো করে দেখো যে এইখানে কটা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এইখানেই কোটি হয়ে গেল। আর এই যে এইখানটা যেটা রয়েছে তাহলে 10, তাহলে এটা হচ্ছে 10 কোটি। তার সাথে সাথে এখানে 3 গুণ করে দাও, তার মানে আলোর গতিবেগ যেটা সেটা হচ্ছে 30 কোটি। 1 2 3 4 5 6 7 7, তাহলে এই যে 30 হলো, তার সাথে 7টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আলোর গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 30 কোটি মিটার যাবে। রাজু কত যাচ্ছিল 1 সেকেন্ডে? রাজু যাচ্ছিল 1 সেকেন্ডে 5 মিটার। আলো যাবে 1 সেকেন্ডে 30 কোটি মিটার। এবার তোমরা মিটার জিনিসটা অতটা মানে ইউজ করা হয়নি, আমরাও ইউজ করিনি, আমরা যেখানে জেনারেলি ইউজ করি কিলোমিটার। তাহলে মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাব তখন কি করতে হয়, মিটার থেকে যখন কিলোমিটারে যাব তখন কি করতে হয়, যে একে 1000 দিয়ে ভাগ করে দাও, 1000, 1 2 3, 1000 মানে 3টা শূন্য, তাহলে এই যে 3টা শূন্য আর এইখানে 3টা শূন্য কাটিয়ে দাও, তাহলে এখন কত হচ্ছে, 1 10 শত হাজার অযুত লাখ। দেখো 3-এর গায়ে 5টা শূন্য, 1 10 শত হাজার অযুত লাখ, 1 2 3 4 5। তাহলে কোনো জিনিসের গায়ে যখন 5টা শূন্য হবে সেটা লাখ হয়ে যাবে, তাহলে 3-এর গায়ে 5টা শূন্য মানে ওটা 3 লাখ। তাহলে আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার পথ যাবে। কি বলছি ভালো করে বুঝতে পারছো? একটু ভালো করে মাথায় বুঝো জিনিসটা। আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যাবে। 3 লাখ কিলোমিটার মানে হচ্ছে, আমি তোমাদেরকে একটা ছোট্ট যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো এইটা পৃথিবী, ঠিক আছে, আর এইটা চাঁদ, ঠিক আছে। চাঁদটা এরকম না করে চাঁদ মামাকে আমরা এইরকম করে দিই, অর্ধচন্দ্র, ঠিক আছে। যাই হোক, তাহলে এইটা পৃথিবী, এটা চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত জানো? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000, ঠিক আছে, 3,84,000, 3,84,000 কিলোমিটার। কোনখান থেকে? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। আমি 84,000টাকে আমি বাদ দিয়ে করে আমি শুধু ধরে নিই 3 লাখ, 5টা শূন্য 1 2 3 4 5, 5টা শূন্য মানে 1 লাখ, তাহলে 3-এর গায়ে 5টা শূন্য মানে 3 লাখ। যাই হোক, তো পৃথিবী থেকে চাঁদের কাছে যে সূর্য, পৃথিবী থেকে চাঁদের কাছে লাইট যেতে, মানে আমি এইটি ধরো আমার কাছে টর্চ, আমি পৃথিবীর উপরে আছি, পৃথিবীর আমরা সবাই উপরে থাকি, উপরে পৃষ্ঠে থাকি, ঠিক আছে, পৃথিবীর ভিতরে থাকিনি আমরা, ঢুকাইলো মাথায়, পৃথিবীর ভিতরে না, পৃথিবীর এই যে পৃষ্ঠে এইখানে আমরা থাকি, এইখানে এইখানে এই যে এই জায়গাগুলোতে আমরা থাকি, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইখানে আমি এবার টর্চ মারছি,
তাহলে এই টর্চের এই লাইটটা যেটা সেটা 1 সেকেন্ডে চাঁদের কাছে চলে যাবে। আর তোমরা এখানে দেখলে রাজু 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে। ই আবার মিটার নয়, 1 সেকেন্ডে 1 সেকেন্ডে এখানে আমি 3 লাখ কিলোমিটার যাচ্ছি। তাহলে আলোর স্পিড বুঝতে পারছো, আলোর গতিবেগ বুঝতে পারছো? এইটা হচ্ছে আলোর গতিবেগ। কি বললাম পুরোপুরি? তাহলে আলোর গতিবেগ ভালো করে বুঝতে পারলে, আলোর আবার রিক্যাপ বারবার রিপিট, যত রিক্যাপ করবো তত জিনিসগুলো বারবার রিভাইজ হবে, ঠিক আছে? তাহলে আলো কি? আলো বস্তু নয়, কারণ আলোর মধ্যে ভর নাই, আলোর মধ্যে আলো কোনো জায়গা দখল করে রাখেনি, তাহলে আলো কোনো বস্তু নয়, হয়ে গেল। 2 নম্বর গতিবেগ, আলোর গতিবেগ আমরা দেখলাম। আলোর গতিবেগ কি? আলো হচ্ছে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার পথ যায়। 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। তোমাদের একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই আরো ভালো বুঝতে পারবে, যে আমাদের আমরা বুলেট ট্রেনের নাম শুনেছি, সেই বুলেট ট্রেন বুলেট ট্রেন 1 ঘন্টায় 500 কিমি যায়, ঠিক আছে? 1 ঘন্টায় 500 কিমি। 1 সেকেন্ডে যাচ্ছে কত? 3 লাখ কিলোমিটার। কতবার বললাম এই জিনিসটি? এখন তো মাথায় নিশ্চয়ই ঢুকে যাওয়া উচিত। যদি না ঢুকে পুরো অবশ্যই জানাবে আমাকে, এটা বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি আবার রিপিট করবো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আলোর গতিবেগ। তাহলে গতিবেগ সম্পর্কে পুরো জিনিস বুঝতে পারছো। আলোর ধর্ম পড়ছি আমরা, আমার আলো কি বুঝে লিয়েছি, আলোর উৎস কি বুঝে লিয়েছি, এবার আলোর ধর্মে যাচ্ছি, ঠিক আছে? এই যে ধর্ম, সেই ধর্মের 2 নম্বরে গতিবেগ হয়ে গেল। এরপরে 3 নম্বরে যাব আমরা। কিসে যাব? 3 নম্বর। 3 নম্বর এটা মুছেই করি না, থাক এখানে 3 নম্বর। 3 নম্বরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে, আচ্ছা 3 নম্বরের সাথে সাথে আরেকটা জিনিস এর সাথে আমি বলে দিই, সেটা হচ্ছে আলোর যে গতিবেগটা যেটা, সেইটা এই যে এইটা যেটা আছে, যে এখানে আমি লিখে দিয়েছি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আরেকটা জিনিস পরীক্ষায় এইটা পড়বে কেন? পরীক্ষায় যদি পড়ে যে আলোর গতিবেগ কত, এইটা পড়বে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরকম লাখ কোটি এইসব পড়বে না, কিন্তু আমি এটা তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বললাম, আর অন্য কিছুই না, ঠিক আছে? তাহলে এরপর এই যে এইটা যেটা, এইটা শূন্য মাধ্যমে চলে, তখনই তোমাদের মধ্যে কোশ্চেন চলে আসবে যে শূন্য মাধ্যমটা আবার কি জিনিস। তোমরা যারা, যে সমস্ত ভাই বোনরা অলরেডি প্রি ওয়েডিং শেষ করে, প্রি ওয়েডিং মানে ওই যে টেস্ট পরীক্ষা, আর ওয়েডিং মানে হচ্ছে যে যেটা 2026 সালে ফেব্রুয়ারি মাসে তোমরা পরীক্ষা দিবে, ফাইনাল মাধ্যমিক পরীক্ষা আর কি, সেইটার কথা বলছি। তাহলে তারা যেহেতু প্রি ওয়েডিং শেষ করে নিয়েছো, তাহলে তারা মোটামুটি এই জিনিসগুলো পড়েছো। তাহলে তোমরা যেহেতু পড়েছো, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে যে এইটা আলোর যে গতিবেগটা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। কি বলছি? শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে। আমার অনেক ভাই বোন রয়েছে যারা এই শূন্য মাধ্যম কি, কঠিন মাধ্যম কি, গ্যাসীয় মাধ্যম কি, তারপর জল মাধ্যম কি, এই জিনিসগুলো কি সেটা জানো না। কোনো অসুবিধা নেই, আই এম হিয়ার। দেখো শোনো মন দিয়ে, ভালো করে শোনো, আমি শুধু মাধ্যমটা ভালো করে বুঝাচ্ছি, সেটা দেখো। দেখো এইখানে আমি কি বলেছিলাম, রাজু, আমাদের রাজু যে বহুত ছুটে, যে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুটে, তাহলে সেই রাজু, তাহলে এটা হচ্ছে 100 মিটার, এটা 0 মিটার, এখান থেকে রাজু ছুটা শুরু করলো, রাজু যে ইউ, ঠিক আছে? রাজু ছুটা শুরু করলো এখান থেকে। একটা সিম্পল জিনিস ভালো করে বলো, যে রাজু যদি এখানে কিছু না থাকে, ফাঁকায় ফাঁকায় যদি এরকম করে ছুটে চলে যায়, তাহলে রাজুর এখান থেকে এখানে যেতে সময় কত কত লাগবে? তোমরা মাথায় ভালো করে ভাবো, যে রাজু এইখান থেকে ছুটা শুরু করলো, কোনো কেউ নাই এখানে, পুরো ফাঁকা ছুটে চলে গেলো এইখানে, এইটাতে রাজুর বেশি সময় লাগবে নাকি রাজু এইখানে ছুটছে, এইখানে আবার এইখানে একটা লোক, এইখানে একটা লোক, এইখানে একটা লোক, এখানে কেউ দাঁড়াইছে, এখানে কেউ আবার একটা বেটি ছেলে আমার বোনটা দাঁড়াইছে, এরকম করে করে এখানে সবাই দাঁড়াইছে, এরপর রাজু এইখান থেকে ছুটা শুরু করলো। তাহলে রাজু এইখানে বেশি সময় লাগাবে ছুটতে, এই 100 মিটার পথ যেতে, নাকি এইখানে বেশি সময় লাগাবে? এইখানটা ফাঁকা, কেউ নাই, রাজু হুস করে ঢুকে চলে যাবে। কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝো, যে এই জায়গায় যাবে, রাজু ছুটছে, ইয়ার সাথে একবার ধাক্কা খেলো, ইয়ার সাথে একবার ধাক্কা খেলো, ইয়ার সাথে একবার, ইয়ার সাথে, এইরকম করে করে ধাক্কা খাইতে খাইতে এইখানে পৌঁছবে। তাহলে এইখানে ইয়ার গতিবেগটা যেটা, সেইটা নিশ্চয়ই অনেক কমে যাবে, এইখানে ওর গতিবেগটা সেটা বেশি হবে। সেই রকম ভাবে লাইট যেটা, সেই লাইটেও শূন্য মাধ্যম, মানে কোনো কেউ উহাকে বাধা দিবে না, সেইটাকে বলা হয় শূন্য মাধ্যম। তাহলে এই যদি বাধা না দেই, সেই জায়গাতে লাইট প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার রাস্তা অতিক্রম করতে পারে। কিন্তু যদি কেউ বাধা দেই, আচ্ছা এখানে রাজুকে বাধা দিচ্ছিল বহুত লোক ছিল, এই লোক ওই লোক, এই ওই বহুত ছিল আর কি। কিন্তু লাইটকে বাধা দেওয়ার জন্য তো লোক থাকবে না, কারণ লাইট আসছে কোথার থেকে? সূর্য থেকে। আমরা জানি যে সমস্ত শক্তির উৎস হলো সূর্য, সমস্ত শক্তি, এটা তো আলোক শক্তি মানে লাইট।
লাইট তো ওঠেই, তার সাথে সাথে অনেক শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে এই যে সূর্য থেকে যে লাইটটা আসছে, ভালো করে এবারে তোমাদেরকে আমি আর একটু ডিটেলসে বলি, বুঝতে পারবে এই জিনিসটা। দেখো আমি কিন্তু একটা জিনিসই বলছি কখন থেকে, কিন্তু আমি এইটা চাইছি যে তোমরা জিনিসটা ভালো করে বুঝো, ঠিক আছে? না বুঝলে হবে না। দেখো এইখানে রয়েছে আমাদের সূর্য, কে রয়েছে? সূর্যি মামা, সান, এস ইউ বর্গের জ, সান। এইখানে রয়েছে সান, সান এই যে আমাদেরকে লাইট দিবে, ঠিক আছে? এইখানে আমি তোমাকে ধরো আমি বলে দিচ্ছি, এইখানে রয়েছে পৃথিবী, এইখানে রয়েছে পৃথিবী। পৃথিবী হচ্ছে এইরকম, ঠিক আছে? পৃথিবী গোল লয়, এরকম লয়, বা পৃথিবী কি বলছি মানে চ্যাপ্টা কমলা লেবুর মতো, ফুটবলের মতো এরকম কোনো কিছুই নয়। পৃথিবীর স্ট্রাকচার হচ্ছে এরকম, ঠিক আছে? আমরা এভারেজ ধরে নিচ্ছি, এই স্ট্রাকচারটাকে বলা হয় জিওড, ঠিক আছে? যে জায়গাটায় উঁচু আছে সেই জায়গায় পাহাড় আছে, যে জায়গাটায় নিচু আছে সেই জায়গাটায় কি আছে? সমুদ্র আছে। আর আমরা এই জায়গাগুলো, যে জায়গাগুলো সমতল সেই জায়গাগুলোতে আমরা রয়েছি। তাই হোক, তাহলে আমরা রয়েছি এইখানে, ঠিক আছে? এরপরে তোমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, যেটা ফিজিক্স কেন বলছি, ভৌত বিজ্ঞানে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, একটা চ্যাপ্টার আছে। সেইখানে তোমরা বুঝতে পারবে যে এই যে আচ্ছা এগুলো আগে মুছে দিই। সেইখানে তোমরা বুঝতে পারবে যে এই যে পৃথিবী, এই যে পৃথিবী, পৃথিবী, আচ্ছা এটা বলতে বলতে খুব সুন্দর একটা জিনিস মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ শুনে থাকো, সেটা হচ্ছে গীতা, গীতা যদি কেউ পড়ে থাকো বা শুনে থাকো, সেখানে অর্জুন একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে আমাদের বিশ্ব কি দিয়ে তৈরি। তখন শ্রীকৃষ্ণ বলছে আমাদের বিশ্ব হচ্ছে তিনটি জিনিস নিয়ে তৈরি। একটি হচ্ছে অগ্নি, কি অগয় দন্তময় দীর্ঘই, অগ্নি। আর একটা কি, 2 নম্বর হচ্ছে জল বা পানি, জল। আর 3 নম্বর হচ্ছে বায়ু, ঠিক আছে? তোমরা যদি এই ডায়লগটা তোমরা শুনবে, তোমরা রিলস ফিলস দেখো, তোমরা বুঝতে পারবে আর কি। তাহলে বলছে আমাদের এই পুরো বিশ্ব, পৃথিবী যেটা, এই পৃথিবীটা কি দিয়ে তৈরি? অগ্নি, জল, বায়ু। ভালো করে বুঝো, এই যে এই কোর, এটা কোর একদম কেন্দ্র, এই চারিপাশে ইয়ার টেম্পারেচার বহুত, মানে ইয়ার তাপমাত্রা বহুত, এইখানে আগুন আছে, ঠিক আছে? এখানে কেউ থাকতে পারে না, ওই জন্য আমরা থাকি উপরে, আমরা ভিতরে কেউ থাকিনি। তাহলে এইখানে প্রচুর টেম্পারেচার, এখানে বহুত আগুন। এখানে আবার টেম্পারেচার কত যদি বলি, তোমরা জাস্ট ভাবো, এখানে 3000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি পর্যন্ত এখানে টেম্পারেচার। কি বলছি বুঝতে পারছো? আর আমরা 100 ডিগ্রি টেম্পারেচার যদি কোথাও থাকে, সেই 100 ডিগ্রি টেম্পারেচারে জল যদি গায়ে লাগে তাহলে ফোসকা পড়ে যায়। এখানে কত আছে? 3000 ডিগ্রি টেম্পারেচার। তার জন্য এটাকে বলা হয় অগ্নিমণ্ডল। যে জায়গাটা জুড়ে আছে সেটাকে বলা হয় মণ্ডল, আর এখানে আগুন আছে তাই এটাকে বলা হয় অগ্নিমণ্ডল। বুঝতে পারলে? আচ্ছা, এই যে জায়গাগুলো যেখানে আমি বললাম, ভালো করে দেখো, যে যে জায়গাগুলো গর্ত আছে, গর্ত, তার মানে এইগুলা কে আছে? জল আছে। এই দেখো এইগুলো, এইগুলো জল আছে। তোমরা ভালো করে যদি দেখো বা পড়েওছো বা শুনেওছো যে আমাদের পৃথিবীতে 70 ভাগ থেকে 75 ভাগ হচ্ছে জল, ঠিক আছে? আর বাকিটা স্থল, বাকি মানে 25 ভাগ বা 30 ভাগ এটা হচ্ছে স্থল। মানে পুরা পুরা পৃথিবীর মধ্যে অনলি 25% জায়গা যেখানে আমরা থাকতে পারি, বাকি 75% জায়গায় মানুষ থাকেনি, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে জিনিস। তো এই যে এইখানে আছে জল, তাহলে এইখানে যেহেতু প্রচুর জল আছে তাই এটাকে বলা হয় জলমণ্ডল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে ভালো করে বুঝবে, এরপরে ঠিক আছে, এরপরে দেখো, এই যে পৃথিবীটাকে কেন্দ্র করে এইরকম কিছু লেয়ার আছে, ঠিক আছে? এইখানে থাকে বায়ু, মানে বাতাস, এটাকে বলা হয় বায়ুমণ্ডল। তাহলে অগ্নিমণ্ডল, এইখানে জলমণ্ডল, এটা অগ্নিমণ্ডল, এটা জলমণ্ডল, বায়ুমণ্ডল হয়ে গেল। এই যে এই জায়গাগুলোকে বলা হয় বায়ুমণ্ডল। মানে এইখানে বায়ু থাকে। এরকম কতটা জায়গা থেকে থাকে? এই যে এইখান থেকে, এইখানে মানে কি পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে যখন আমরা সামনের দিকে যাবো, এরকম তোমরা যখনই পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা পড়বে, তোমরা বুঝতে পারবে প্রথমে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরকম করে করে টোটাল ওইখানে 6টা স্ফিয়ার আছে। স্ফিয়ার মানে গোল, অন্য কিছুই নয়, স্ফিয়ার মানে গোল। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোর কাছে যে গোলটা রয়েছে সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে এই যে জায়গাগুলো, এইগুলোতে বায়ু আছে। কিন্তু যখনই এইখান থেকে এইটা প্রায় আমি ধরে নিলাম 2000 কিলোমিটার, কত বলছি? 2000 কিলোমিটার পর্যন্ত, 2000 কিলোমিটার। তাহলে এই পৃথিবী পৃষ্ঠ থেকে, মানে আমি এখন যে জায়গা থেকে, যে জায়গায় দাঁড়াই আছি, সেই জায়গা থেকে উপর দিকে যদি 2000 কিলোমিটার যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বায়ু পাবো, মানে বাতাস পাবো। ততক্ষণ ওই জায়গাটা পর্যন্ত বলা হচ্ছে বায়ুমণ্ডল। তার মানে এতটা পর্যন্ত বায়ুমণ্ডল।
বাকি যে এতটা জায়গা, এই জায়গায় কিছুই থাকেনি, কিছুই মানে কিছুই না। এই জায়গাগুলোতে কি থাকে? এই জায়গাগুলোতে গ্যাস থাকে, বালুকণা থাকে, ধূলিকণা থাকে, ঠিক আছে, এই সমস্ত জিনিস থাকে। কিন্তু এই জায়গাটাতে কিছুই থাকে না, মানে কিছুই থাকে না, বায়ুও থাকেনি। এরপরে ভালো করে ভাবো, আমার কথা হচ্ছে শূন্য মাধ্যমের যে কথাটা বলছিলাম, সেই শূন্য মাধ্যম হচ্ছে এই যে সূর্য এইখান থেকে এই 2000 কিলোমিটার পর্যন্ত। তাহলে আলো এই যে এইখান থেকে এইখান পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা যে গতিবেগ, সেই গতিবেগটা হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এইখানে কিন্তু একটু কমে যাবে। কতটা কমবে, কি ব্যাপার? কারণ সেই কতটা কমবে সেটা ঘনত্বের উপর ডিপেন্ড করে। মানে আমি এখানে রাজুর কথা বললাম, রাজু এখান থেকে যখন ছুটা শুরু করছে, এখানে যদি 10 জন লোক থাকে, তাহলে ওর এইখান থেকে এইখানে যেতে সময় যতটা লাগবে, কিন্তু যদি 5 জন লোক থাকে এখানে, তাহলে সেই জায়গাটা যেতে তার থেকে কম সময় লাগবে। কারণ 5 জন লোক যাকে বাধা দিচ্ছে, এখানে 10 জন লোক আগে বাধা দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যেখানে বাধা বেশি থাকবে সেখানে তার গতিবেগ কম হবে, যেখানে বাধা কম থাকবে সেখানে তার গতিবেগ বাড়িয়ে যাবে। তাহলে এই যে এই পৃথিবী পৃষ্ঠ থেকে 2000 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটাতে আলোর গতিবেগ যেটা, সেইটা তুলনামূলকভাবে কম হবে। কোনখানের থেকে? এই শূন্য মাধ্যমের থেকে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আলোর গতিবেগ। শূন্য মাধ্যম কি জিনিস? আচ্ছা, এই জায়গাটাকে এই যে এই 2000 কিলোমিটার এর মাঝখানে কি জিনিস থাকে আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা মাধ্যমটা বুঝতে পারবে। আমি যদি শুধু মাধ্যমটাকে ভাগ করি 4টা ভাগে, বুঝতে পারবে। দেখো, 1 নম্বর হচ্ছে শূন্য মাধ্যম, এই যে শূন্য দিয়ে দিলাম, শূন্য মাধ্যম। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কঠিন মাধ্যম। আচ্ছা, আমি কঠিন মাধ্যম না বলে একটা সিকোয়েন্স ওয়াইজ বলে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। 2 নম্বর হচ্ছে বায়ু মাধ্যম। বায়ু মানে এইখানে এই যে বায়ু মাধ্যম, মানে এই যে জায়গাগুলোকে বলা হয়, এইখান থেকে এটা বায়ু মাধ্যম বললাম তো। তাহলে এই যে বায়ু মাধ্যম যেটা, সেইখানে ছোট ছোট বেশি জিনিস নাই, কম জিনিস আছে, কম কম মানে কম লোক এখানে এই আলোটাকে গার্ড করবে। লোক মানে আমি বলতে চাইছি যে লোক নয়, এখানে বাতাস থাকবে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ধূলিকণা, বালুকণা, ঠিক আছে, জলীয় বাষ্প, ওই সেই জিনিসগুলো থাকবে এখানে। তাহলে সেইখানে ওই জিনিসগুলো কম থাকবে, খুব বেশি থাকবে এখানে। কিন্তু যখনই আমরা চলে যাব বায়ুর পরে, আমরা চলে যাব তোমার গ্যাস, তরল মাধ্যম, তরল তরল মাধ্যম। সেইখানে কি হবে? এই তরল মাধ্যমে কি হবে? তরল মাধ্যমে এর গতিবেগটা, মানে এই কণাগুলো যেগুলো, সেগুলো আরেকটু বেশি বাড়বে। ঠিক আছে, এখানে কম ছিল, এখানে আরেকটু বেশি। মানে আমি তোমাদেরকে এখানে যদি এক্সাম্পল হিসেবে বলি, এখানে ভালো করে এক্সাম্পল হিসেবে দেখে নাও, যে শূন্য মাধ্যম তো পুরোপুরি বলে দিলাম। শূন্য মাধ্যম মানে কেউ থাকবে না, সোজা চলে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় শূন্য মাধ্যম। এইটাকে বলছি আমরা বায়ু, মানে এখানে খুব কম লোক ইয়াকে বাধা দিবে। ঠিক আছে, 5 জন ধরল, এইখানে আর একটু বেশি লোক বাধা দিচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে যে এটা বায়ু হয়ে গেল, এটাকে ওই জন্য বলা হচ্ছে তরল। ঠিক আছে, তরল মাধ্যম। এরপর বা জল মাধ্যম, এটাকে তরলটাকে জলও বলতে পারি। এবার এইখানে এত বাধা আছে, এত মানে বাধা বলতে এগুলো অ্যাকচুয়ালি কণা, তোমাদেরকে আমি কেমিস্ট্রি যখন পড়াবো তখন বলবো। ঠিক আছে, এগুলো কণা, এগুলো এত বেশি আছে, এইখানে কিন্তু এই বেশি যেতে পারেনি, কারণ এখানে বাধা অনেক বেশি। তাহলে বাধা যেহেতু অনেক বেশি, এইটা হয়ে গেল কঠিন মাধ্যম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হলো শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, তরল মাধ্যম, কঠিন মাধ্যম। তোমাদেরকে যদি এখন একটা কোশ্চেন করা হয় যে আলো 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 কোন মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে কম, তাহলে কি বলবে তোমরা? কমেন্টে বলো। আচ্ছা, তো যাই হোক, এইটা হয়ে গেল আমার গতিবেগ। তাহলে এতক্ষণ ধরে আমরা শুধু দেখলাম বস্তু কি, গতিবেগ কি। এরপরে আমরা 3 নম্বরে চলে যাব, 3 নম্বর ধর্মে আমরা চলে যাব। ঠিক আছে, এটা একটু মুছে দিই নাকি? ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে 3 নম্বর যেটা, সেই 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ তড়িৎ চুম্বকীয়, চয়রস্যু ময় বয়ে, কয়ে দীর্ঘ অন্তস্থ ও, বানান জানি না, এরকম লয়, ভালোই জানি। তড়িৎ চুম্বকীয়, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় পদার্থ। আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় পদার্থ। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় মানে কি? তড়িৎ চুম্বকীয় মানে হচ্ছে যে বস্তু তো নয়, আলো তো বস্তু নয়, আমরা বস্তু একদমই বলবো না, যে শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, কঠিন মাধ্যম এবং গ্যাসীয় মাধ্যম, আমি 4টা মাধ্যম এখানে শিখাইছি, দেখালাম আমি। তাহলে এই 4টা মাধ্যমে যে চলাচল করতে পারবে তাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় পদার্থ। তড়িৎ চুম্বকীয় পদার্থ, দেখো তাহলে কি বলছি, তড়িৎ চুম্বকীয়তা,
তাহলে তড়িৎ চুম্বকীয়তা কার মধ্যে থাকবে? যে চারটা ধর্মই যার মধ্যে থাকবে, চারটা মানে চারটা জায়গাতেই যে চলতে পারবে। চারটা জায়গা মানে কি? কাঁটা, আগুন, এগুলো নয়। চারটা জায়গা মানে হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার এক নাম্বার যেটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, দু নম্বরে যেটা বায়ু মাধ্যম, তিন নম্বরে যেটা সেটা হচ্ছে গ্যাসীয় মাধ্যম, বায়ুটাই তো গ্যাসীয়। তিন নম্বরে যেটা সেটা হচ্ছে জল মাধ্যম, আর চার নম্বরে যেটা সেটা হচ্ছে কঠিন মাধ্যম, কঠিন মাধ্যম। ঠিক আছে? তাহলে এই চারটা জায়গায় যে চলতে পারবে তাকেই বলা হচ্ছে, তার মধ্যেই সেই তড়িৎ চুম্বকীয়তা যে ধর্ম সেটা দেখা যাবে। তাহলে তড়িৎ, জল মাধ্যম এবং কঠিন মাধ্যম তিনটা জায়গাতেই চলাচল করতে পারবে। আমি যে কথাটা বলছি, যে উদাহরণটা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি যে কথাটা এখন বলছি তোমরা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে একটা শব্দ। লাইট যেরকম, মানে এই যে লাইট যেরকম একটা শক্তি, সেরকম শব্দও একটা শক্তি। কিন্তু লাইট হচ্ছে তড়িৎ, লাইটের মধ্যে তড়িৎ চুম্বকীয়তা রয়েছে, শব্দের মধ্যে নাই। তার কারণ হচ্ছে শব্দ, সাউন্ড, তোমাদের ক্লাস 9-এ আছে, এই যে শব্দ, এই শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। মানে আমি এখন যে কথাটা বলছি, এই কথার মাঝখানে যদি একটা কাঁচ যদি এখানে দিয়ে দিই না, মানে এই সাইড থেকে ওই সাইডে যদি কোনো না বাতাস যাতায়াত করতে পারে, তাহলে আমার কথা তোমরা কেউ শুনতে পাবে না। ওই জন্য ভালো করে দেখবে যে কিছু কিছু বড় বড় কেবিন রয়েছে, বা বড় বড় অফিস রুম রয়েছে, যেগুলো কি দিয়ে তৈরি? কাঁচ দিয়ে তৈরি। কাঁচ ছাড়াও আর অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো 11-12 দেখবে, বায়োলজিতে পড়বো আমরা। ঠিক আছে? এমন অনেক লিভিং অর্গানিজম রয়েছে, যারা বডিগুলো যখন মরে যায় না, সেই মরে যাওয়ার পরে সেগুলো দিয়ে ইট তৈরি করা হয়, দিয়ে সেই ইটগুলো সাউন্ড প্রুফ ঘর তৈরি করতে ইউজ করা হয়। দেখ, সেটা তো আলাদা জিনিস। আমার কথা হচ্ছে যে শব্দ কিন্তু তড়িৎ চুম্বকীয় পদার্থ নয়। কি বলছি বুঝতে পারছো? তাহলে শব্দ যেটা, সে একটা শক্তি, কিন্তু তড়িৎ চুম্বকীয় পদার্থ নয়। লাইট যেটা, সে যেমন শক্তি, সে তো একটা শক্তি, তার সাথে সাথে সে একটা তড়িৎ চুম্বকীয় পদার্থ। তাহলে কি বললাম পুরো জিনিসটা এখানে বুঝতে পারলে? তাহলে তড়িৎ চুম্বকীয়তা কি জিনিস পুরোপুরি বুঝতে পারলে? যে চারটা মাধ্যমে চলাচল করতে পারে তাকে বলে তড়িৎ চুম্বকীয়তা। সমাজ গিয়া? এরপর হচ্ছে 4 নম্বরে আমরা যে ধর্মটা দেখব সেটা হচ্ছে দ্বৈত ধর্ম। কি বলছি? দ্বৈত ধর্ম। দ্বয় ঐকার তয় জফলা, দ্বৈত, দ্বয় ঐকার তয় জফলা, দ্বৈত মানে দুই ধর্ম, মানে যার দুটো ধর্ম রয়েছে। মানে কি? মানে এই যে রাজুর কথা বলছিলাম, রাজু তাহলে রাজু যখন তার বন্ধুদের সাথে কথা বলবে, তখন কি বলবে? এ ভাই, তোর নোটসটা জেরক্স করে নিয়েছো, ফিজিক্সের যে নোটসটা, যে ফিজিক্সের লাইটের নোটসটা জেরক্স করে নিয়েছো, তখন এইরকম ভাবে কথা বলবে। কিন্তু যদি কোনো একজন বান্ধবীর সাথে কথা বলে, তখন কি বলবে? এই, তুই ওটা করে নিয়েছিস, ওই নোটটা জেরক্স করে নিয়েছিস, এরকম করে বলবে। তাহলে একই ভাষা, দেখো কথা বলছে একই, কিন্তু দুটো জায়গায় আলাদা আলাদা ইয়ার কিন্তু আচরণ। এক জায়গায় মেয়েদের সামনে তাদের কথা বলছে যখন, সেটা কিন্তু বন্ধুদের সামনে যখন কথা বলছে সেটা একটু অন্যভাবে কথা বলছে। কিন্তু যখনই সে তার বন্ধুদের সাথে কথা বলছে, কত বিশেষণ, এই ওই সেই বহুত কিছু জুড়ে করে কথা বলছে। ঠিক আছে? আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি, এরকম বলি কি? তুমি সিম্পলি একটা জিনিস ভাবো দেখি, তুমি তোমার বাবা মার সাথে এরকম ভাবে কথা বলো, তুমি তোমার স্যারদের সাথে, স্কুলের স্যাররা যারা রয়েছেন তাদের সাথে কি সেরকম ভাবে কথা বলো? তাহলে কি তোমার এটা দুটো আলাদা আলাদা ধর্ম। ঠিক একই রকম ভাবে লাইট যেটা, এই আলো, তারও দুটো আলাদা আলাদা ধর্ম রয়েছে। কি বললাম? দুটো আলাদা আলাদা ধর্ম রয়েছে। তাহলে সেই দুটো আলাদা আলাদা ধর্ম কি? সেই দুটো আলাদা আলাদা ধর্ম হচ্ছে, একটা হচ্ছে এখানে লিখেছি, একটা হচ্ছে যে তরঙ্গ ধর্ম, তরঙ্গ, আর দু নম্বর যেটা সেটা হচ্ছে কণা ধর্ম। তাহলে তরঙ্গ ধর্ম আর হচ্ছে কণা ধর্ম। ঠিক আছে? তাহলে এরপর ভালো করে শোনো, তোমার এবার মনে হবে যে তরঙ্গ ধর্মটা কি রে, আবার কণা ধর্মটা কি? তরঙ্গ ধর্ম হচ্ছে যে যেটা ওয়েভ তরঙ্গর মতো এরকম 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 করে যাবে। ভালো করে ভাবো যে একটা জল রয়েছে, যেখানে সেখানে তুমি একটা ঢিল ছুড়ে দিলে, মানে একটা পুকুরে ঢিল ছুড়ে দিলে, তাহলে দেখবে যে এই যে ধরো এটা পুকুর, এখানে যদি একটা ঢিল ছুড়ে দাও, তাহলে এরকম এরকম করে 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 চারিদিকে সেই ওয়েভের মতো ছড়ে যায় না? ওয়েভ যেটা, এইটা বলা হচ্ছে তরঙ্গ। তাহলে আলো যে তরঙ্গ ধর্মটা দেখায় না, সে অন্য জায়গায় সেরকম ওই শুধুমাত্র এই তরঙ্গ ধর্মটা দেখায় আমাদের, যেমন ওই রাজু মেয়েদের সামনে যেরকম তরঙ্গ ধর্ম দেখায়, আলো সেরকম তরঙ্গ ধর্মটা দেখায়। কোথায়? আলো কোথায় দেখায়?
সেটা দেখায় হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে। আর কোণা ধর্ম যেটা দেখায় সেটা কঠিন মাধ্যমে বা ঘন মাধ্যম বলে দিই, কঠিন না বলে করে ঘন মানে সব বলে দিই, ঠিক আছে, বা ঘন মাধ্যম। এই জিনিসটা আরেকবার ভালো করে বলছি, এগুলো এগুলো তোমরা ভালো করে যদি আমি বলি বুঝতে পারবে। এগুলো বিসিএস প্রিলি মেন্সের কোশ্চেন। এই যে এটা দেখো ভালো করে, এটা 2021 না 22 কিছু একটা বিসিএস এর মেন্সের কোশ্চেন। বিসিএস ইন দ্য সেন্স WBCS, মানে বড় পরীক্ষায় আর কি, সেইখানে এইসব কোশ্চেন পড়ে। তোমরা যদি ভাবো যে এটার কোয়ালিটি কতটা হবে বা এটার ডেপথ কতটা, তাহলে আমি বলবো যে ডেপথ অনেকই আছে, একটু মন দিয়ে শোনো, আমার মনে হয় তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। যাই হোক শোনো, তারপরে লাস্টে তোমাদেরকে একটা আমি বুক কাঁপানো জিনিস বলবো। যাই হোক শোনো, এটা মন দিয়ে আগে শোনো। তাহলে আমি কি বলছি, আলোর দুটো ধর্ম থাকে, ঠিক আছে, দ্বৈত ধর্ম। একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে কোণা ধর্ম। তরঙ্গ ধর্ম যেটা দেখা যায় সেটা শূন্য মাধ্যমে দেখা যায়। একটু আগে আমি বললাম এখানে সূর্য আছে, এখানে পৃথিবী আছে, এতটা পর্যন্ত 2000 কিলোমিটার, এটা 2000 নয়, যদি 2400 কিলোমিটার, আমি একটা রাউন্ড ফিগারে করে দিলাম। আর এই যে বাকি যে রাস্তাটা, এই রাস্তাটা শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে বহুত স্পিডে আর লাইটকে আসতে হবে। তাহলে যখন কেউ যখন স্পিডে যখন যাবে না, তখন সেই সোজা এরকম করে যাবে না, মানে এইটা যেটা, এটা যখন স্পিডে যাবে এরকম সোজা যাবে না, তখন এরকম 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 মানে এরকম 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 বাকি বাকি যাবে। তার মানে সেইটাকে বলা হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ মানে কি, এই যে তরঙ্গ যেটা, সেটা শূন্য মাধ্যমে যখন, তখন এরকম 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 ওয়েভের মতো করে বাকি 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 যাবে। আমি তোমাদেরকে ভালো এক্সাম্পল আরো একটা দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের বডির মধ্যে নার্ভ রয়েছে, নার্ভ স্নায়ু যেটা বলি, সেই স্নায়ু একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ুতে যখন মেসেজ যায় না, সেটা ওই ওয়েভ আকারেই যায়। ওয়েভ মানে তরঙ্গের মতো করেই যায়। কি ব্যাপার সেটা আমরা যখন স্নায়ু করবো সেখানে বুঝাবো আরো ভালো করে। তাহলে এইটা যেটা তরঙ্গ ধর্মটা যেটা, সেটা শূন্য মাধ্যমে যায়। যখন স্পিড, কোনো জিনিসের স্পিড বহুত হয়ে যাবে, তখন সেটাকে দেখতে পাবো না, সেটা তরঙ্গের মতো করে এরকম করে করে যাবে, ঠিক আছে। কিন্তু দেখো কোণা ধর্ম মানে এই জায়গাটা, এই জায়গাটা কি ঘন, এটা এই জায়গাটা পুরাটা, এই জায়গাটা ঘন মাধ্যম। যখন এই লাইট এই জায়গায় চলে আসবে না, এইখান থেকে এই জায়গাটা 2000 কিলোমিটারটা, এটা ঘন মাধ্যম। এই 2000 কিলোমিটারটা যেটা, সেটা হচ্ছে ঘন মাধ্যম। এই ঘন মাধ্যমে কিন্তু সে কোণার মতো করে যাবে। কোণা মানে কি, একটা বল ধরো, সেই বলটাকে আমি ধরে ওইদিকে ছুটলাম, তাহলে বলটা সেই কোণার মতোই যাচ্ছে, বলটা অন্য কোনো রকম না। বলটা কি এরকম বাকি 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 এরকম করে যাচ্ছে না, সে কোণার মতো যাবে। তাহলে এইগুলা হচ্ছে কোণা ধর্ম দেখাবে, আলো কোণা ধর্ম দেখাবে ঘন মাধ্যমে, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেনে পড়ে যে আলো কোণা ধর্ম কোথায় দেখায়, তরঙ্গ ধর্ম কোথায় দেখায়। তাহলে আমরা দ্বৈত ধর্ম যেটা, সেটা বুঝতে পারি গেল। এরপর আমি যেটা বলছি ভালো করে শুনো মন দিয়ে। আমরা এখনো পর্যন্ত আলোর ধর্ম দেখলাম, চারটা ধর্ম। একটা হচ্ছে বস্তু, আলো কি বস্তু না বস্তু নয়। 2 নম্বর হচ্ছে আলোর গতিবেগ কতটা, সেইটা দেখলাম। 3 নম্বরে আমরা দেখেছি আলোর তড়িৎ চুম্বকীয়তা, ঠিক আছে। 4 নম্বরে দেখছি আলোর দ্বৈত ধর্ম। এরপরে 5 নম্বরে যে জিনিসটা আসছে, 5 নম্বরে যে জিনিসটা আসছে, তোমাদের ক্লাস শুরু হচ্ছে এই 5 নাম্বার থেকে। তোমরা ভালো করে যখনই এই চ্যাপ্টারটা আমি এতটা বললাম, তো এতটা বলার পরে তোমাদের যখনই বই খুলবে না, তোমাদের ফার্স্ট কোশ্চেন হবে যে এই যে এত কিছু তুমি বললে, এগুলো কি বলিস, এগুলো তো বই কোথাও নাই। সত্যিই নাই বই, এগুলো বইয়ে নাই। তার কারণ এগুলো ক্লাস 8-এ রয়েছে অলরেডি। আবার কি সেই জিনিসগুলো আবার ঘুরে ঘুরে বলবে বা এরকম ডিটেলস তো বলবে কি, বলার দরকার নেই। কারণ তোমরা একটা কিছু জিনিস শিখে দিয়েছো। আমি মনে করেছি যে তোমরা এগুলো কিছু জানো নি, তোমরা জিরো থেকে শুরু করছো, তার জন্য আমি এই ডিটেলস জিনিসগুলো বললাম। কি বলছি বুঝতে পারছো? এরপরে তোমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে। এই চ্যাপ্টারটা যখনই তোমরা সিবিএসসি বা আইসিএসসি মানে ইংলিশ মিডিয়ামের বোর্ড যেগুলো রয়েছে না, সেইখানে দেখতে পাবে, সেইখানে কিন্তু এই আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেইখানে চ্যাপ্টারটার নাম হচ্ছে লাইট বা আলো। কিন্তু যখনই সিবিএসসি বা তোমার কি বললাম আইসিএসসি, ওদের বোর্ডগুলো দেখতে হবে, তার চ্যাপ্টারের নাম আলো লয়, তাই সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্লেকশন, মানে হচ্ছে আলো, প্রতিফলন এবং প্রতিসরণ। তাহলে এই জায়গাটা থেকে শুরু হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। তার মানে আলোর ধর্ম হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ। তাহলে 5টা ধর্মের মধ্যে একটা ধর্ম হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ, যেটা তোমরা ইয়ার পরে পুরো যে তোমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাস জুড়ে পড়বে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো আমরা শুনলাম, সেটা আমরা দাদুর নাম, দাদুর বাবার নাম, বাবার বাবার নাম, এগুলো জানলাম। এরপরে আমি আমার নিজেদের জিনিসগুলো লিখবো, যেগুলো আমরা পরীক্ষায় পড়বে। কি বলছি বুঝতে পারছো? তাহলে 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রতিফলন, প্রতিফলন ও প্রতিসরণ, প্রতিসরণ।
একদম ভয় খাওয়ার কিছু নাই, এগুলো এগুলো মানে এদের বিকল্প কোনো বাংলা ওয়ার্ড নাই, তার জন্য এগুলোকে টাফ মনে হয়, অন্য কোনো টাফ নয়, এগুলো একদম ইজি জিনিস। প্রতিফলন আর প্রতিসরণ ইজি জিনিস, ভালো করে দেখো। প্রতিফলন বলছে বলছে যে আলোর মধ্যে প্রতিফলন এবং প্রতিসরণ এই দুই ধর্ম দেখা যায়। তাহলে প্রতিফলন জিনিসটা কি, প্রতিসরণ জিনিসটা কি, ভালো করে শোনো। এইটা হচ্ছে ধরে নাও আমার কাছে এই যে জিনিসটা আছে, এটা একটি টর্চ, ঠিক আছে। এই টর্চটা আমি লাইটটা এরকম করে জ্বালাবো, লাইটটা জ্বালানোর পর ওই সামনে আমি যখন আমি কোনো জিনিসের উপর ফেলবো, সেই জিনিসটার উপর যখনই ফেলবো, সেই লাইটটা যদি ওইখানে যেই ধাক্কা খাইয়ে চলে আসে, ব্যাক করে যায়, তখন তাকে বলা হয় প্রতিফলন। মানে কি, মানে আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখো। মানে হচ্ছে ধরো এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে আমি লাইট ফেলছি, এরকম করে টর্চ দিয়ে লাইট ফেলছি, এই জায়গাটা ভালো করে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি লাইট ফেলছি, লাইটটা যাচ্ছে যাচ্ছে, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে যদি এইখান থেকে সেম এই দিকে আবার ঘুরে চলে আসে, তখন তাকে বলা হয় প্রতিফলন। মানে কি, আরো একটু যদি আমরা বইয়ের ভাষায় বলতে যাই, তাহলে কি বলবো, যে যে মাধ্যম থেকে আমরা লাইটটা ফেলছি, সেই সেম মাধ্যমেই যদি ঘুরে চলে আসে, তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। কি বলছি বুঝতে পারছো? যখন এটাকে প্রতিফলক তল বলা হবে তখন, তাহলে প্রতিফলক তলের উপর ধাক্কা খাইয়ে যদি সেই একই মাধ্যমে ফিরে আসে, তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। প্রতিসরণ কি, সরণ, সেরেই যাওয়া, সরণ, অন্য কিছুই নয়। এইখানে তুমি লাইট দিচ্ছ, সেই লাইটটা যখন এই যে এই মাধ্যম এইখানে যে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাই ভিতর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা কি হয় জিনিসটা, প্রতিসরণ কেন বলা হচ্ছে, ভালো করে দেখো। এইটা ধরো একটা কাঁচ, ঠিক আছে, এটা একটা কাঁচ, এই দিক থেকে এই যে কাঁচটা, তোমরা এটা 2D না, 2D হলে ভালো বুঝতে পারবে, মানে সিম্পল জিনিস। আমার কাছে আয়না আছে, নো প্রবলেম। দেখো এই যে আয়না, এই যে আয়না, এই আয়নাতে আমি লাইট মারছি, এই আয়না, এটাকে আয়না কেন বলা হচ্ছে আমি পরে বলবো, এগুলো একটু পরেই বলবো। এখানে আমি লাইট মারছি, এই যে লাইটটা মারবো, এখানে ধাক্কা খেয়ে ব্যাক করে সেই সেম মাধ্যমে চলে আসবে। কিন্তু ব্যাক না করে যদি এইটা দিয়ে বেড়েই যায়, পেছন দিয়ে যদি বেড়েই যায়, তখন তাকে বলা হচ্ছে প্রতিসরণ। তার মানেটা কি, এইখানে আমি টর্চ মারছি, এটা একটা মাধ্যম, যখন ইয়ার ভিতরে প্রবেশ করে যাচ্ছে, এটা বায়ু মাধ্যম ছিল, ইয়ার ভিতরে যখনই প্রবেশ করে যাচ্ছে, তখন সেইটা কি মাধ্যম হয়ে গেল, কঠিন মাধ্যম। তাহলে দুটো মাধ্যমের যখন পরিবর্তন হবে, তখন তার হবে প্রতিসরণ। সরণ মানে সেরাই যাওয়া। ভালো করে শোনো, লাইটটা আমি এইখান থেকে, আমি অন্য কালার দিয়ে যাচ্ছি, লাইটটা আমি এইখান থেকে এই কাঁচটায় আমি মারলাম, এবারে লাইটটা এরকম করে 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 সোজা যাওয়ার কথা, কিন্তু সোজা যাবে না, কারণ এই ভিতরে অনেক মাধ্যম রয়েছে, এই ভিতরে অনেক ছোট ছোট কোণা রয়েছে, সেখানে ধাক্কা খাইয়ে কিছুটা সেরাই যাবে। তাহলে এইটাকে বলা হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে। প্রতিফলন কি, প্রতিফলন কি, অন্য কালার দিয়ে বলি। প্রতিফলন কি, প্রতিফলন হচ্ছে যে লাইটটা এখানে মারছি, এইখানেই ধাক্কা খাই আবার এই দিকে চলে আসছে, একই মাধ্যমে চলে আসছে। তাহলে এই যে এখানে দেখো, এখানে একটা মাধ্যম, এইখানে একটা মাধ্যম, এখানে একটা মাধ্যম, আলাদা আলাদা মাধ্যম, কিন্তু দেখো এইখানে যে মাধ্যমটা, সেই এখানে ধাক্কা খাই করে আবার সেই সেম মাধ্যমে চলে আসছে। তাহলে সেম মাধ্যমে যদি চলে আসে, তাহলে প্রতিফলন, আলাদা মাধ্যম যদি হয়ে যায়, প্রতিসরণ। কি জিনিস এটা, প্রতিফলন, প্রতিসরণ, এগুলো বিরাট কিছু জিনিস নয়, খুবই ইজি জিনিস। কিন্তু এই ওয়ার্ডগুলো এত বড় বড় ওয়ার্ড, তো বাংলাতে এই ওয়ার্ডগুলো শুনে মনে হয় যে একটু টাফ, আর অন্য কিছুই নয়। ভাই আমাকে একটু জল খাওয়াবে, এই যে এখানে একটু জল পুরো, এটা বহুত জল টানি দেবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, একদম সিম্পল ইজি জিনিস। জলটা দিয়ে দেবে। আচ্ছা, তাহলে প্রতিফলন, প্রতিসরণ সবকিছু বুঝতে পারলে। আমি একটা লাস্ট টাইম আরেকবার বলে দিই, যে আলোর ধর্ম পড়ছিলাম আমরা, এই আলোর ধর্মে 5টা ধর্ম হলো। 1 নাম্বার হচ্ছে আলো বস্তু না বস্তু লয়, সেই জিনিসগুলি আমরা জানলাম, তাহলে আলো বস্তু লয়। 2 নম্বর হচ্ছে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো আমি একই জিনিস মনে হয় বারবার কতবার রিপিট করছি, এই কারণে রিপিট করছি তোমাদের মাথায় যাতে ঢুকে যায়। আচ্ছা, আলোর গতিবেগ আর মুখস্থ যেমন হয়ে যায়, তাহলে প্রথমে বস্তু না বস্তু লয় সেটা জানলাম, তারপর আলোর গতিবেগ জানলাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই হয়েছে। আচ্ছা, তারপর যেটা জানলাম সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয়তা। আলোর মধ্যে তড়িৎ চুম্বকীয়তা আছে না নাই, আর যদি থাকে কেন থাকে, যদি থাকে কেন থাকে, তার কারণ ই হচ্ছে শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, জল মাধ্যম, কঠিন মাধ্যম, প্রত্যেকটা মাধ্যমে যেতে পারে, ঠিক আছে। তার জন্য এটাকে বলা হচ্ছে, কিন্তু শব্দ লয়, শব্দ শূন্য মাধ্যমে যেতে পারেনি। মানে আমি আমি যে কথাটা বলছি, আমার সামনে যে ধরো একজন বন্ধু আছে, তাকে আমার কথাটা শুনতে গেলে এই বায়ুর মধ্যে দিয়ে এই শব্দটা, বায়ু মানে বাতাস আছে, শব্দটা ভাসে ভাসে যেতে হবে, তাহলে তার কাছে যাবে। যদি এইখানে কিছু না থাকে, যদি ফাঁকা থাকে, কিছু না থাকে, তাহলে কেউ কিন্তু শুনতে পাইবে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তড়িৎ চুম্বকীয়তা। তারপর হচ্ছে দ্বৈত ধর্ম। দ্বৈত ধর্ম হয়েছে কি বললাম, তরঙ্গ ধর্ম, কণা ধর্ম। তরঙ্গ ধর্ম কোনখানে দেখা যায়, শূন্য মাধ্যমে।
শূন্য মাধ্যমে কোনখানে, এই যে শূন্য মাধ্যমে, এটা সূর্য, এই যে সান, আমি এখানে লিখে দিচ্ছি সান, আর এটা আর্থ, পৃথিবী, ঠিক আছে। তাহলে এই যে সূর্য এইখান থেকে 2000, পৃথিবীর 2000, এই যে এই জায়গাটা বলছি কি 2000 কিলোমিটার, এই 2000 কিলোমিটার আগে পর্যন্ত। আচ্ছা তোমরা এই জায়গাটা, এই জায়গাটা দেখে তোমরা ভাবো না যে এটা যদি 2000 হয় তাহলে এটা হয়তো 3000, একটু বেশি তো 3000, এরকম নয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার মানে বুঝতে পারছো? আমি এই যে 2000, এই 15 কোটি কিলোমিটার থেকে 2000 বাদ দিয়ে দাও, তাহলে এই যে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই জায়গাটা শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম অনেক বেশি। শূন্য মাধ্যমে এখানে স্পেস স্টেশন থাকে, বুঝতে পারছো? সুনিতা উইলিয়ামস, তোমরা নাম শুনতে পারো হয়তো। আচ্ছা যাই হোক, তো আমি কি বলছি যে এই যে শূন্য মাধ্যমে, এই শূন্য মাধ্যমে কিন্তু দ্বৈত ধর্ম, শূন্য মাধ্যমে আলো তরঙ্গের মতো কাজ করে। আবার কি, এই যে যখনই এই যে 2000 কিলোমিটার যেটা, এটাকে ঘন মাধ্যম বলা হচ্ছে, এই ঘন মাধ্যমে আলো কণার মতো কাজ করে। কণা মানে কি, এর ভিতরে এই যে এইখানে বিভিন্ন ধরনের পার্টিকেলস রয়েছে, ঠিক আছে, ছোট ছোট কণা রয়েছে। সেই কণাতে যে আলো ধাক্কা হবে, তার গতিবেগ কম হবে, সে তখন আস্তে আস্তে মানে অতটা স্পিডে যাবে না যতটা শূন্য মাধ্যমে যাচ্ছে। তাহলে যদি স্পিডে না হয় তাহলে সে আর ওয়েভের মতো করে চলবে না, সে নর্মাল একটা কণা, একটা বল, একটা যে কোনো নর্মাল জিনিস, আমি এইটাকে ছুটলে যেরকম ভাবে যাবে আলো, সেই সেরকম ভাবে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা হলো আলোর 4 নম্বর ধর্ম, যেটা হচ্ছে দ্বৈত ধর্ম। এটাকে ইংলিশে ডুয়েল নেচার বলা হয়। আর ইংলিশ মিডিয়ামের ভাই বোনদের জন্য আমি আলাদা নোটস ফোর্স সবকিছু আছে। এটা ইংলিশ মিডিয়ামের ভাই বোনদের জন্য একদমই এলো, কারণ তোমরা এটা দেখে কিছু বুঝতে পারবে না। এই বাংলা আমি যেগুলো বলছি এগুলো তোমাদের পারলে নেই পড়েগা, অন্য কিছু নয়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রতিফলন এবং প্রতিসরণ। 5 নাম্বার যেটা প্রতিফলন এবং প্রতিসরণ, এইটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারের জিনিস। পরীক্ষায় এইখান থেকে কোশ্চেন আসবে, এই জায়গাগুলো থেকে, ঠিক আছে। তাহলে প্রতিফলন কি, প্রতিসরণ কি আমরা জানলাম, যে একই মাধ্যম থেকে যে কোনো প্রতিফলক তল, প্রতিফলক তল আবার কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রতিফলক তল। তোমরা কেউ গুরুত্বই দাওনি, তোমাদের বইও থাকেনি। যা কিছু করবে দেখো ভালো করে বুঝবো, যেহেতু আলো রিলেটেড যা কিছু কোশ্চেন সবকিছুই কিন্তু সেই প্রতিফলক তলের উপর। প্রতিফলক তল মানে কি ভালো করে বলছি শুনো। এটা হচ্ছে একটা আয়না, আলো আমি এখান থেকে মারছি, ঠিক আছে, টর্চ, তাহলে আলো আসছে এখানে, আলো আসি করে এখানে ধাক্কা খাচ্ছে। যে জায়গাটা আলো ধাক্কা খাচ্ছে সেই জায়গাটাকে বলা হয় প্রতিফলক তল। কি বললাম বুঝতে পারলে? যে জায়গাটা আলো ধাক্কা খেয়ে আবার একই জায়গায় ফিরে আসছে সেটাকে বলা হয় প্রতিফলক তল। আবার আলো এখান থেকে মারছি, ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে ভেদ করে এই সাইডে যদি চলে যায় তাহলে সেটাকে বলবো প্রতিসারক তল। একদম ইজি জিনিস। প্রতিফলন যেটা হবে সেইটা কোথায় হবে? তাহলে এরপরে আমরা যেটা, যে মেন টপিকে এরপরে আমরা আসবো সেটা হচ্ছে প্রতিফলক তল কি। তাহলে কি হলো, 4 নম্বর, 3 নম্বরে ধর্ম হয়ে গেল, 4 নম্বর হচ্ছে প্রতিফলক তল। ঠিক আছে, আমি এখানে লিখে দিই 4 নম্বর হচ্ছে প্রতিফলক তল। প্রতিফলক তল, তল। আর একটা হচ্ছে ও প্রতিসারক তল, প্রতিসারক তল। তাহলে দুটো ধরনের তল দেখতে পাবো না, একটা প্রতিফলক তল দেখতে পাবো, একটা প্রতিসারক তল দেখতে পাবো। প্রতিফলক তল মানে প্রতিফলন যেখানে হবে, যার উপর দিয়ে প্রতিফলন হবে সেটা প্রতিফলক তল হয়ে যাবে, যার উপর দিয়ে প্রতিসরণ হবে সেটা প্রতিসারক তল হয়ে যাবে। সিম্পল জিনিস এটা। যাই হোক, তবু আমি এটা ডিটেলস বলবো, কারণ যা কিছু জিনিস পুরো মানে এই বইটার বেস্ট, এই চ্যাপ্টারের বেস আছে এই প্রতিফলক তল আর প্রতিসারক তল দিয়ে। তাহলে এইটা ভালো করে বুঝতে হবে, মন দিয়ে শুনো করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি একটু পুরোপুরি মুছে দিচ্ছি। এরপর আমাদের 4 নম্বরে যে জিনিসটা আসছে, দ্যাট ইজ প্রতিসারক এবং প্রতিফলক তল। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রতিফলক তল বা প্রতিসারক তল, প্রথমেই আসছি আমরা প্রতিফলক তলে। ঠিক আছে, কারণ প্রতিফলন, তাহলে প্রথমেই 1 নম্বরে প্রতিফলক, প্রতিফলক তল। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, এটা লয় লয় মনে হচ্ছে না, একটাই ল, অত ল নাই। যাই হোক, তো প্রতিফলক তল, প্রতিফলক তল কি জিনিস, এটা সংজ্ঞাটা কি সব ভালো করে লেখা আছে। আমি এতবার ধরে বলে দিচ্ছি না, আর বারবার লিখতেও মন যাচ্ছে না, দেখবে তোমাদেরকে আমি যদি ভালো করে দেখাই। দেখো প্রতিসারক তল, ভাই দেখা যাচ্ছে, দেখো প্রতিফলক তল, প্রতিসারক তল। এই যে প্রতিফলক তল কি, এই যে এখানে পুরো লেখা আছে, উদাহরণ দিয়ে দিয়ে এরকম করে। ঠিক আছে, আমি তো জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপর হচ্ছে প্রতিফলক তল কাকে বলে। প্রতিফলক তল আমি তো বলে দিলাম যে এইখানে একটা
জিনিস আছে, জিনিস এক্স ওয়াই জেড যা খুশি জিনিস জিনিস, ঠিক আছে। আলো এই মাধ্যম থেকে, এইটা একটা মাধ্যম, সেই মাধ্যম থেকে এখানে যে ধাক্কা খাচ্ছে দিয়ে, আচ্ছা সোজাসুজি দিয়ে দিলে তো আবার এরকম করে ঘুরে চলে আসবে। আলো এখানে যে ধাক্কা খাচ্ছে দিয়ে এরকম করে ব্যাক করে চলে আসছে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে, যে তলটার উপর যে ধাক্কা খেয়ে চলে আসছে সেই তলটাকে বলা হচ্ছে প্রতিফলক তল। তাহলে এই যে এই তলটা যেটা, এই তলটাকে বলা হচ্ছে প্রতিফলক তল। মানে ভালো করে বুঝো, আমি কিন্তু একটা প্রতিফলক তল, আমাকে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে এটা রিফ্লেকশন হচ্ছে বা এটার প্রতিফলন হচ্ছে, তাহলে আমিও একটা প্রতিফলক তল, ঠিক আছে। যা কিছু জিনিস তোমরা চোখে দেখতে পাবে সেইটারই প্রতিফলন হবে, তার জন্য তুমি সেইটাকে দেখতে পাচ্ছ, তাহলে সেইটা হয়ে গেল প্রতিফলক তল। কি বললাম বুঝতে পারলে? কিন্তু তোমাদের সিলেবাসে যেটা আছে সেইটা কিন্তু ওইরকম নয়। সেইটা তোমাদের সবচেয়ে বেশি পরিমাণে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আয়না বা দর্পণ। কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমাদের কথা, তোমরা এতদিন পর্যন্ত হয়তো অনেকেই ভাবতে যে প্রতিফলক তল শুধু আয়নায় বা দর্পণেই হয়। না, কি বলছি ভালো করে বুঝো, আয়না বা দর্পণ সবচেয়ে ভালো প্রতিফলক তল। এরকম নয় যে ওইটাই একমাত্র প্রতিফলক তল। আমিও একটা প্রতিফলক তল, কারণ আমার কাছে আলো, এই যে লাইট আসছে আমার কাছে ধাক্কা খাচ্ছে দিয়ে তোমার চোখে যাচ্ছে, কারণ আমার কাছে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে, আমার লাইট তো আমার ভিতর দিয়ে প্রবেশ করে চলে যায়নি ওইদিকে, তাই না? এক্স রে আমার হাতের ভিতর দিয়ে প্রবেশ করে চলে যায়, তাই না? কিন্তু এক্স রেটা লাইট নয়, যাই হোক এটা আমরা পরে বলবো, এটা এটা আরো একটু মানে কমপ্লেক্স জিনিস আর কি, অনেক ইজি বুঝতে পারি। তাহলে প্রতিফলক তলের কথা আমরা বলছিলাম। তাহলে এরপরে আমাদের যেটা পড়বো পরীক্ষায় কোশ্চেনে আসে সেটা হচ্ছে যে উত্তম প্রতিফলক। উত্তম মানে ভালো, উত্তম বাবা, উত্তম প্রতিফলক। প্রতিফলক আমার হাতে লেখা এখানে খারাপ হলেও আমি কিন্তু এখানে যথেষ্ট ভালো করে লিখেছি, মানে আস্তে আস্তে বসায় বসায় লিখেছি। এখানেও যে বিরাট ভালো সেরকম নয়, কিন্তু আমি মোটামুটি এটাই বলতে চাইছি যে এখানে আমি টানা তাড়াতাড়ি লিখে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু এখানে আমি যথেষ্ট বসায় বসায় লিখেছি আর কি, বুঝতে অসুবিধা হবে না, অনেক কিছু না। পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা হচ্ছে যে উত্তম প্রতিফলক বা সবচেয়ে ভালো প্রতিফলক তল, সবচেয়ে ভালো প্রতিফলক তল কখন হবে, তার শর্ত কি, তার দুটি শর্ত লেখো। এটা পরীক্ষায় কোশ্চেনে আসে, ইভেন এটা অনেকবার কোশ্চেন আসছে, মাধ্যমিক পরীক্ষার কথা বলে দিচ্ছি, বা তার সাথে সাথে যে কোনো কম্পিটিটিভ এক্সাম সেটাই বলে দিচ্ছি। দেখো, তাহলে দুটো যে জিনিস হইতে হবে সেইটা, দুটো ক্রাইটেরিয়া যে ফিল আপ করবে সেই হয়ে যাবে উত্তম প্রতিফলক বা খুব সুন্দর প্রতিফলক তল। তাহলে এক নাম্বার কি, তাকে কি হতে হবে, তাকে যেটা হতে হবে সেটা হচ্ছে একদমই অস্বচ্ছ, অস্বচ্ছ, এটা ইংলিশে ওপেক বলা হয়, যাই হোক আমি এখানে লিখছি আর। তাহলে অস্বচ্ছ হতে হবে। অস্বচ্ছ মানে কি, এই জিনিসটা ভালো করে বুঝো। অস্বচ্ছ মানে হচ্ছে যে, তোমাকে কি দেখাবো, এই দেখো, এই একটা জিনিস এটা দেখতে পাচ্ছ, এই যে এইখানে সাদা একটা আছে, তোমরা দেখো আমি যদি এই দিক থেকে দেখি আমি এইখানে হাতটা দেখতে পাচ্ছি, তাহলে হাতটা দেখতে পাচ্ছি, এটা অস্বচ্ছ না, এটা স্বচ্ছ। অস্বচ্ছ সেটাই হবে যে আমি এইখানে এমন কিছু জিনিস আছে যেটা ওই সাইডে লাইটটা পাস করতে পারে, এখানে লাইট পাস করছে বলেই তো আমি হাতটা দেখতে পাচ্ছি এখান থেকে, তাই না? এটা স্বচ্ছ বলা হচ্ছে। কিন্তু তুমি বলো তো যে এই যে এই পেনটা, এই পেনের ভিতর দিয়ে কি কোনো লাইট পাস করছে সেটা দেখতে পাচ্ছ না? পেনের এই যে উপরে মার্কারের উপরে বা যেখানে বলো, যে এটা এটা আমি বলছি এইখানে যে লাইট ধাক্কা খাচ্ছে পাস করে ওই সাইডে চলে যাচ্ছে না, লাইটটা কিন্তু এইখানেই আছে, ঠিক আছে। লাইটটা এটা করে মনে হচ্ছে ব্যাক করছে কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে যে উত্তম প্রতিফলক হওয়ার জন্য কি হতে হবে, অস্বচ্ছ হতে হবে, ঠিক আছে। অস্বচ্ছর আরেকটা স্বচ্ছর আরেকটা এক্সাম্পল তোমাদেরকে বলে দিচ্ছি, যে দেখবে এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বলে দিচ্ছে যে পেনটা সেটা স্বচ্ছ পেন হতে হবে, স্বচ্ছ, ঠিক আছে। স্বচ্ছ পেন মানে হচ্ছে যে তোমার এই সাইড থেকে ওই সাইড দেখা যাবে, স্বচ্ছ পেন আমার কাছে আছে, দেখো এই দেখো, এই যে সাদাটা যেটা, এই সাদাটা দেখো তুমি এই সাইড থেকে ওই সাইড দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু এই পেনগুলো স্বচ্ছ, এগুলো অস্বচ্ছ পেন। অস্বচ্ছ মানে এইখান থেকে ওই সাইডে তুমি এই সাইড লাইট যদি এই সাইডে ইয়ার কাছে ধাক্কা খায় না, তাহলে লাইটটা ভেদ করে ওই দিকে চলে যাবে, লাইটটা এখানে ঠুকা খাই আবার এদিকে চলে আসবে, তাহলে ঠুকা খাই যদি চলে আসে সেটা তার কি হয়, প্রতিফলন। ভেদ করে যদি চলে যায় তাহলে কি হয়, প্রতিসরণ। তাহলে এই যে এই পেনটার ভিতরে যে কাঁচটা আছে সেটার ভিতরে যেটা হবে প্রতিসরণ, সেটার ভিতরে যেটা হবে সেটা প্রতিসরণ, আর এইটার ভিতরে যেটা হবে সেটা প্রতিফলন। সিম্পল জিনিস, বিরাট কিছু ব্যাপার নয়। তাহলে অস্বচ্ছ হতে হবে, আর তার সাথে সাথে কি হতে হবে, খুব সুন্দর জিনিস, দুটো ক্রাইটেরিয়া না, আর তার সাথে সাথে যেটা হতে হবে সেটা হচ্ছে স্মুথ। স্মুথ মানে কি, সেটা হচ্ছে স্মুথ মানে হচ্ছে যে সরল, সরল তো নয়, মসৃণ, মসৃণ, মসৃণ। আর কি হতে হবে, মসৃণ। ভালো করে দেখো, খুব সুন্দর জিনিস, হঠাৎ মনে পড়লো এক্সাম্পলটা। তোমরা থার্মাস দেখেছো? থার্মাস ইন দ্য সেন্স যেগুলোতে কোনো জল গরম বেশি সময় ধরে গরম রাখার বা বেশি সময় ধরে ঠান্ডা রাখার এই সমস্ত এই এই জিনিসগুলো দেখেছো? এটা যখনই দেখবে ভালো করে বুঝতে পারবে
যে ওইটা তবে মসৃণ হয়, মানে মানে আমার কাছাকাছি নাই 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 দেখো এইটা ধরো, এইটা ধরো, এটা ধরো থার্মাস, ঠিক আছে, সেই থার্মাস এটা গোল হয়, কোনো থার্মাস দেখেছো চৌকা হয়? হয়নি, গোল হয় আর মসৃণ হয়। এই যে এটা পুরো মসৃণ, এটা খসখসে হয়, মসৃণ। কারণ কি, লাইট যখন আসবে এইখানে, লাইট এইখানে ধাক্কা মারবে, দিয়ে ব্যাক করে চলে যাবে। লাইট যদি ভেদ করে আর ভিতর দিয়ে চলে যায়, তাহলে জলটা, যে জলটা এখানে আমি রাখিছিলাম ঠান্ডা করার জন্য, সেই জলটা গরম হয়ে যাবে, তো লাইট পড়বে জল গরম হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই জন্য এই যে তলটা যেটা, এটা হচ্ছে স্মুথ বা মসৃণ। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখানে যে ইউজ করা হয় থার্মাস বা এই সমস্ত যেগুলো মিল্টন ফিল্টনের যে বোতলগুলো দেখতে পাবে, সেগুলোতে মসৃণ আর গোলাকারের যেটা হয়, লাইট যাবে ছিটকে চলে আসবে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উত্তম প্রতিফলক হওয়ার জন্য কি হতে হবে? অস্বচ্ছ এবং মসৃণ। সমাজ গিয়া? অস্বচ্ছ এবং মসৃণ। এরপর ভালো করে দেখো, এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে তাহলে উত্তম প্রতিফলক তলের একটা উদাহরণ দাও। উদাহরণটা যেটা, সেটা হয়ে গেল কি? দর্পণ। দ পয়েরেপ দন্তন, দর্পণ। এই দেখো দর্পণ। এই দর্পণ কিভাবে তৈরি হয়েছে? এই দর্পণটা কিভাবে তৈরি হয়েছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এটা আমরা উদাহরণ দেখছি। কার উদাহরণ? উত্তম প্রতিফলক তলের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই দর্পণটা যেটা, সেটা কিরকম, এই দর্পণটা কিভাবে হয়, এই সমস্ত জিনিস আমাদেরকে দেখতে হবে। সেটা দেখলে আমরা বুঝতে পারবো। দর্পণ কোনো বিরাট ব্যাপার জিনিস নয়, তুমি নিজেও তৈরি করতে পারবে। তোমাকে যেটা তৈরি করতে হবে, একটা কাঁচ দিতে হবে। কাঁচ তো প্রথমে দিতে হবে। তাহলে এরকম একটা কাঁচ দিয়ে দিলে, কাঁচ, কাঁচ মানে কি, এই দিক থেকে ওই দিক দেখা যাবে, কাঁচটা হচ্ছে স্বচ্ছ। এদিক থেকে যে কোনো একটা কাঁচ দেখো না, কি এখানে কাছাকাছি কাঁচ নাই, থাকলে আমি দেখাই দিতাম। কাঁচ, কাঁচটা হচ্ছে তোমার স্বচ্ছ। ঠিক আছে, তাহলে ওই কাঁচের একটা পেছনে তুমি যদি হাত, কাপড়, যে কোনো জিনিস দিয়ে করে যদি ওটাকে লুকাই দিতে পারো, তাহলে লাইট কি হবে, ওই দিকটা যেতে পারবে না। মানে আমার কথা হচ্ছে যে লাইট এখানে যাবে, দিয়ে ধাক্কা খাইয়ে ব্যাক করে সেই মাধ্যমে যদি চলে আসে, তাহলে তখন দর্পণ হয়ে যাবে ওইটা। কাঁচের এমন কিছু একটা জিনিস ওই পিছনে দিয়ে দাও, ঠিক আছে। কিন্তু তুমি যদি না কিছু দিতে পারো, লাইটটা যদি সোজাই যে এই কাঁচে ধাক্কা খাই ওই সাইডে বেড়ে যায়, ওই সাইড মানে ওই বোর্ডের ওই সাইডে, দেওয়াল ভেদ করে ওই সাইড, ঠিক আছে, তো ওই সাইডে যদি বেড়েই যায়, তাহলে কিন্তু সেটা দর্পণ হবে না। ওই জন্যে দর্পণে কি দেওয়া হয় জানো? দর্পণের পেছনে, দর্পণ মানে কাঁচ, এই যে কাঁচ, এই কাঁচটাকে যদি আমি খুলি, আমি খুলেই দিই তোমাদের সামনে, আর দেখো এই হচ্ছে কাঁচ। এই কাঁচের পেছনে দেখো এই রকম সাদা কালারের একটা এরকম প্রলেপ আছে। এই প্রলেপটার জন্য লাইট, এইখানে যে লাইটটা যাচ্ছে ধাক্কা খেয়ে আবার এই দিকেই চলে আসছে, এই যে যে ধাক্কা খাচ্ছে আবার এই দিকেই চলে আসছে। তার কারণ হচ্ছে এই প্রলেপটা। এই প্রলেপটা কিসের তৈরি? পরীক্ষার কোশ্চেনে পড়ে, ভালো করে বলছি, কেমিস্ট্রির কোশ্চেন, এটা ক্লাস 10এই বলছি। তাহলে এই প্রলেপটা কিসের তৈরি, এটা ভালো করে মাথায় মন দিয়ে শোনো। যে দর্পণের জন্য যে প্রলেপ, দর্পণ, তার জন্য যে প্রলেপ লাগানো হয় সেটা হচ্ছে এজি বিআর, সিলভার ব্রোমাইড। কি বলছি? সিলভার ব্রোমাইড। আমি তোমাদেরকে একটা কিছু এখানে তথ্য দিয়ে দিই, নোট, ঠিক আছে, তোমরা এটা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি কিছু মানে এই কি কি কেমিক্যাল ইউজ করা হয়, যেহেতু আমি এটা পড়ছি একসাথে বলে দিই, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তার সাথে সাথে দর্পণে যেটা ইউজ করা হয়, তাহলে কি হলো, এজিবিআর। এজিবিআর যখনই আমি এর উপরে লেপিয়ে দেবো, তখন কি হবে, লাইট এখানে যাবে, ধাক্কা খাই আবার ব্যাক করে চলে আসবে, আর লাইট এইদিকে পাস করে যেতে পারবে না। মানে এখানে আমি লাইট মারছি, লাইটটা এই সাইড দিয়ে চলে আসবে, এরকম নয়। কিন্তু এই যে যখনই এজিবিআর না দেবো, এই দেখো সাদা কালারের এখানে এজিবিআর দিয়ে আছে, মানে তার জন্য কি হচ্ছে, তার জন্য লাইটটা ধাক্কা খেয়ে ওই ওই সেই সাইডেই ফিরে চলে যাচ্ছে, আর এই সাইডে আসতে পারছে না, মানে এখানে ধাক্কা খাচ্ছে আবার এই সাইডে ফিরে চলে আসছে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, সেরকম ভাবে তোমাদের বৃষ্টি, ওই যে প্রাকৃতিক বৃষ্টি যদি না হয়, তাহলে কৃত্রিম ভাবে বৃষ্টি তৈরি করার জন্য, তাহলে আমি এখানে লিখে দিই কৃত্রিম বৃষ্টিপাত। বৃষ্টিপাত মানে বৃষ্টি পড়ে গেছে, পাত মানে পড়ে যাবো। আচ্ছা, তাহলে কৃত্রিম ভাবে বৃষ্টিপাত করানোর জন্য যেটা ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে AgI, সোডিয়াম আয়োডাইড, AgI। ঠিক আছে, চাপ নাই, মিস ইনফরমেশন দেবো নি, মিস ইনফরমেশন একদমই দেবো নি, যা বলছি একদম এটাই, ঠিক আছে। আমার নিজের কনফিউশন হচ্ছে, এরকম একদমই নয়, এটাই। আচ্ছা, তাহলে AgI মানে হচ্ছে সোডিয়াম আয়োডাইড। আর একটা দেখবে ভোট ফোট যে দেই, এরকম নীল কালারের, এরকম নীল কালারের একটা হাতে দেখবে এরকম থাকে না, যে এরকম থাকে, সেই কালিটা যেটা, সেই কালিটা যেটা এরকম ভোট দিলেই তাকে এরকম একটা কালি দেওয়া হয়। তাহলে পরীক্ষা কোশ্চেন করে, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বার 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 আসছে এগুলো, ঠিক আছে। তোমাদেরও
ভৌত বিজ্ঞানেরই আমি কথা বলছি, কেমিস্ট্রি পোর্শনে কিন্তু তোমাদের চ্যাপ্টার আছে, সেখানেও কিন্তু এগুলো আছে। তার জন্য আমি একটা জায়গা পাইছি, আমি বলে দিচ্ছি আর কি। তাহলে এই যে ভোট দেওয়ার পরে যে কালিটা যেটা, এই তাহলে ভোটের কালি নির্বাচনের, আচ্ছা ভোটের কালিতে কি থাকে, কালিতে কি থাকে সেটা হচ্ছে, কোথায় গেল, কিসে লিখবো, এটাতে লিখেছি, এটাতে এবারে এটাতে লালে লিখবো, AgNO3। দর্পণের পেছনে যে প্রলেপ লাগানো হয় সেটা কিসের? কৃত্রিম ভাবে বৃষ্টিপাত মানে বুঝতে পারছো, মানে ধরো কোনো একটা জায়গাতে অনেকদিন ধরে বৃষ্টিপাত হয়নি, তাহলে সেখানে কি করা হয়, এই যে সিলভার আয়োডাইড, ওই যে উপরে এখানে আছে, উপরে কি আছে, উপরে মেঘ, ধূলিকণা, বায়ুকণা, সমস্ত কিছু জিনিস আছে উপরে, সেইখানে যদি সিলভার আয়োডাইড দিয়ে দেওয়া হয়, তাহলে সেইগুলো একটু ভারী হয়ে জল হয়ে পড়বে আর কি। দিল্লির AQI যখন দেখছো তোমরা খবর টবর দেখো নাকি জানি না, এই দেখো বুঝতে পারবে এখানে দিল্লির AQI মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা হচ্ছে যে প্রচুর বেশি আর কি, ঠিক আছে, মানে পলিউশন প্রচুর বেশি ওইখানে। তাহলে সেখানে কি করে, কৃত্রিম বৃষ্টিপাত করা হলে পলিউশনটা যদি একটু কমে, তো তাহলে ওখানে কয়েকদিন আগেই কৃত্রিম বৃষ্টিপাত করানো হয়েছিল। কি করানো হয়েছিল, এই যে সিলভার আয়োডাইড ছড়ানো হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ভোটের কালি মুছে দিচ্ছি কেন, কারণ আমি এখনো ভোটার হইনি, তাই। যাই হোক, এই যে ভোটের কালি যেটা থাকে সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। তাহলে এটাই মাথায় রাখবে। এইগুলো যদি মাথায় না রাখো তাহলে কি হবে, তোমরা অনেকটা পিছিয়ে পড়ে আছো, ঠিক আছে। কারণ তোমরা যে সময় অন্যরা কে কি করছে নি, সেই সমস্ত জিনিস খবর রাখিছ, অন্যরা কিন্তু তখন পড়ছে। অন্যরা যেহেতু পড়েছে, তোমাদেরকে এই সময় পড়তে হোক। ওরা এখন এই জিনিসগুলো একবার দেখলেই তাদের মনে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রতিফলক তলটা, যেটা সেই তলের একটা উদাহরণ, সেটা প্রমিনেন্ট, সবচেয়ে ভালো উদাহরণ, উত্তম প্রতিফলক যেটা, সেটা হচ্ছে দর্পণ। তোমাদের বইয়ে 2 থেকে 3 পাতা শুধু এই দর্পণ নিয়েই বলা আছে। তাহলে আমরা এরপরে যে টপিকটা পড়বো সেটা দর্পণ, ঠিক আছে। এই যে দর্পণের টপিক, সেই টপিকটা ভালো করে শুনো মন দিয়ে, যে তোমরা এই টপিকটা যদি ভালো করে না পড়ো, সমতল দর্পণ, অবতল দর্পণ, এর পার্থক্যগুলো যদি ভালো করে না বুঝো, তাহলে কিন্তু তোমরা সেই পরীক্ষাতে আলোর যে নিউমেরিক্যালস বা গাণিতিক সমস্যা আছে সেগুলো বুঝতে পারবে না। সুতরাং এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, নাহলে পরীক্ষায় নাম্বারও পাবে না। পরীক্ষায় নাম্বার যদি না পায়, তাহলে কি হবে, নাম্বারটা যদি আমি পার্সোনালি মনে করি যে নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট নয়। নাম্বার তোমার ততটাই ইম্পর্টেন্ট যে নাম্বারটা এইটাই মানে বলে আর কি, যে তুমি মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে 99 পেয়েছো, তার মানে হচ্ছে তুমি ভৌতবিজ্ঞান ভালো পড়েছো, সেই সময়ের জন্য ভৌতবিজ্ঞান ভালো পড়েছো, এটাই ম্যাটার করে, আর অন্য কিছু নয়। এটা বোঝা যায় আর কি। যাই হোক, তো নাহলে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে, তুমিও বিভিন্ন লোককে বিভিন্ন কথা বলবে আর কি। তো যাই হোক, बहुत गलतियां निकाल लिया दूसरे में, आओ अपने आप से मिले আইনে নেই। তাহলে আমাদের পরবর্তী টপিক মিরর, ইংলিশে বলা হচ্ছে মিরর, বাংলায় বলা হচ্ছে আয়না, আমাদের গাঁওলি ভাষায় আয়না, আর আমাদের বইয়ের ভাষায় বুকিস ল্যাঙ্গুয়েজ যেটা, সেখানে বলা হচ্ছে দর্পণ। তাহলে আমাদের পরবর্তী টপিক হচ্ছে দর্পণ। তাহলে দর্পণ রিলেটেড ভালো করে শুনুন, আমি এটা একটু মুছে দিচ্ছি, তারপর দর্পণ রিলেটেড সমস্ত জিনিস ভালো করে কালো কালিয়ে দেখি, লাল কালিটা ভালো বুঝায়নি। দর্পণ, ঠিক আছে, ভালো করে শুনবে। তোমরা তোমাদের চারিপাশে যে দর্পণটা দেখতে পাও, সেই দর্পণটা জেনারেলি এইটা, আবার কিছু দর্পণ দেখা যায়, কিন্তু জেনারেলি এই দর্পণটা দেখা যায়। এই দর্পণটাকে বলা হয়, এই যে এই দর্পণটা, এটাকে সমতল দর্পণ বলা হয়। যাই হোক, আমরা দর্পণ দুটো টাইপসের, কি বলছি, দর্পণ দুটো টাইপসের, একদম মন দিয়ে পুরো ডিটেলসে দেখবো, তার জন্য বলছি মন দিয়ে শুনবে। দর্পণ দুটো টাইপসের হয়, একটা হচ্ছে যে সমতল দর্পণ, সমতল দর্পণ, ঠিক আছে, পয়ের রেপ। আর হচ্ছে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ, ঠিক আছে। দুটো ধরনের দর্পণ আমরা দেখতে পাই, ঠিক আছে। একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ নিয়ে তোমাদের বইয়ে কোনো কথা লেখা নাই, তাহলে সমতল দর্পণ নিয়ে যদি না লেখা থাকে, তোমরা হঠাৎ করে গোলীয় দর্পণ কি সেইখানে যদি চলে যাও, তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। তোমাদেরকে সমতল দর্পণটা খুবই সুন্দরভাবে বুঝতে হবে, তারপর তুমি গোলীয় দর্পণে যা পড়বে সেগুলো সমতল দর্পণের সাথে রিলেট করে করে পড়বে, তাহলে এই গোলীয় দর্পণটা খুব সহজেই বুঝতে পারবে।
যেরকম ভাবে আমি এখন বলছি শুনো জাস্ট মন দিয়ে। সেটা কি, সেটা হচ্ছে সমতল দর্পণ। তো সমতল দর্পণ আমি এই যে এইটা হচ্ছে সমতল দর্পণ, যার পৃষ্ঠতলটা, পৃষ্ঠতল মানে এইটাকে বলে পৃষ্ঠতল, এই যে এটা পৃষ্ঠতল, যার পৃষ্ঠতলটা সমান। দেখো এখানে সব সব জায়গায় সমান, এরকম তো না, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা নিচু, এরকম তো না, এটা সমান, তাই এটাকে বলা হয় সমতল। কিন্তু গোলীয় দর্পণ যেটা, সেইটা এইরকম হবে, সেটা এইরকম হবে। সমতল দর্পণ এইরকম হবে, চারিদিকটা সমান। গোলীয় দর্পণ গোল হবে, সিম্পল জিনিস। গোলীয় মানে গোলের কোনো অংশ, তাই তাকে বলা হয় গোলীয়। আচ্ছা যাই হোক, ওটা আমি পরে বলছি। এই যে গোলীয় দর্পণ যেটা, সেইটাকে আবার ফার্দার দুভাগে ভাগ করা হয়, দুটি ভাগে। কি কি? একটা হচ্ছে অবতল দর্পণ, অবতল, অবতল, যার তলটা অব মানে এইরকম, এইরকম যে গর্ত আছে, গর্ত, গর্ত, তার মানে হচ্ছে এই যে গর্ত আছে, গর্ত, যার তলটায় গর্ত আছে তাকে বলা হয় অবতল। আর উত্তল মানে কি? উত্তল মানে হচ্ছে যে এরপরে হচ্ছে উত্তল, উত্তল দর্পণ। উত্তল দর্পণ মানে যেটা উঁচু হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসগুলো কি, এই যে আমি কালো কালার এটা দিয়ে দিলাম। আচ্ছা আমি যেটা বলেছি মানে ভালো করে দেখো, দেখো যেটাতে কালো কালার করে দিয়েছি আমি, যেটাতে এই পেছন দিকে কালো এরকম ডট 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 দিয়ে দিয়েছি, এটার মানে হচ্ছে এই যে এই প্রলেপটা দিয়ে দিয়েছি, মানে এটা কি, এটা হচ্ছে সিলভার, এখানে ব্রোমাইড দিয়ে দিলাম, তাহলে এইটা মানে হচ্ছে সিলভার ব্রোমাইড। যতবার লিখবে, যতবার এখানে ছবি আঁকবে, তত পেছনবার যখনই এরকম দাগ দিতে পারবে, মানে ধরো এটা সমতল দর্পণ, তুমি বলে এই যে এই পেছনে আমি এটা দিয়ে দিলাম সিলভার ব্রোমাইড, সিলভার ব্রোমাইড, এরকম যতবার বলবে, বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারি যাবে, মুখস্থ হয়ে যাবে। তার জন্য আমি বলছি, আর অন্য কিছু নয়, যেটা নিজস্ব ট্রিক আছে সেগুলো দিয়ে পড়িবে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এটা অবতল, এটা উত্তল, উঁচু হয়েছে তাই উত্তল, নিচু হয়েছে তাই অবতল, সিম্পল জিনিস। কোনো আছে? আছে 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 চামচ, তোমাদের প্রচুর বইয়ে চামচের প্রথমেই গল্প শুরু করে দিয়েছে চামচের, চামচ চামচ, ইয়েস আই হ্যাভ। তো এই দেখো চামচ, এই যে চামচ, তাহলে এই দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা নিচু হয়ে আছে, গর্ত হয়ে আছে, তাহলে গর্ত যদি হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো অবতল। আবার দেখো এই পেছন জায়গাটা সেটা উঁচু হয়ে আছে, তাই তাকে বলবো উত্তল, সিম্পল জিনিস, আর বিশাল কিছু নয়। বাটি, বাটিরও দেখবে এই জায়গাটা যেটা গর্তর জায়গাটা, যেখানে আমরা জিনিসপত্র রাখি, সেই মানে যেখানে জিনিস থাকে, ধরো দই থাকলো, তাহলে যে জায়গাটা দইটা আছে সেই জায়গাটা আমাদের হয়ে গেল কি অবতল, আর উঁচু জায়গাটা যেটা সেটা উত্তল, সিম্পল জিনিস আর কি। আচ্ছা এইটা হচ্ছে গোলীয় দর্পণের দুটো ভাগ, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ, কি বললাম বুঝতে পেরেছো? এরপরে সমতল দর্পণ যেটা, সেইটা হচ্ছে এই যে এই আয়নাটা, এই আয়নাটা হয়ে গেল কি সমতল দর্পণ, ঠিক আছে। তাহলে আমরা তিন ধরনের আমরা জিনিস দেখতে পাচ্ছি, তিন ধরনের আমরা দর্পণ দেখতে পাচ্ছি। এক হচ্ছে সমতল দর্পণ, দুই হচ্ছে অবতল দর্পণ, তিন হচ্ছে উত্তল দর্পণ। আমরা আবার গোলীয় দর্পণটাকে আলাদা করে পড়বো এরকম নয়, গোলীয় দর্পণের মধ্যেই অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। সমতল দর্পণ মানে হচ্ছে তার তলটা যেটা সেটা সমান, তাহলে কি হয়ে গেল সমতল দর্পণ আর গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের দুটো ভাগ, একটা অবতল একটা উত্তল, তাহলে টোটাল তিনটা ধরনের দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। কি বললাম বুঝতে পারলে? এই তিনটাই আমরা পড়বো, তোমাদের বইয়ে শুধু অবতল আছে উত্তল আছে, কিন্তু আমরা যদি সমতলটা বুঝতে পারি যে অবতল আর উত্তল কোনো ব্যাপারই নয়, ঠিক আছে, তাহলে আমরা সমতল দর্পণটা এবারে ভালো করে বুঝবো। তাহলে এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে সমতল দর্পণ। কিন্তু সমতল দর্পণ বলার সময় হবে কি, কতক্ষণ কতক্ষণ হলো আমি দেখতেও পাইনি, একবার দেখে নিচ্ছি দাঁড়াও। বাবারে 1 মিনিট 26, 1 মিনিট বলছি এবার, 1 ঘন্টা 26 মিনিট 21 সেকেন্ড, বহুত 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 সময় হয়ে গেল, আল্লাহ থাক, এতটাই থাক। যাই হোক আজকে বহুতটা হয়ে গেল, তাহলে বহুতটা ক্লাস যেহেতু হয়ে গেল, আর দরকার নেই তোমাদেরকে, তোমরা 1 ঘন্টার বেশি নিতেই পারবে না, তারপরেও আমি এতক্ষণ বলে দিলাম, ঠিক আছে। 1 ঘন্টা মধ্যে করে রাখার চেষ্টা করবো ক্লাসটা, কিন্তু আমার মনে হয় যে তোমাদের অতটা বোরিং লাগেনি। যদি বোরিং লাগে, আরে ভাই আমি নিজেই বলছি বোরিং লাগেনি, বোরিং লাগলে তোমরা এটা স্পিডটা বাড়াই দিবে, 2x করে দিবে বা 1.5x করে দিবে, তাহলে তোমরা জিনিসটা সহজে বুঝতে পারি যাবে, বোর লাগবে না। আর যদি মনে হয় যে না বোর লাগেনি, খুব সুন্দর ভালোই লাগলো, তাহলে মোটামুটি যেমন স্পিডে দেখো সেরকমই দেখবে। আচ্ছা এরপরে আমি তোমাদেরকে যে কথাগুলো বলি সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা আমি কিরকম ভাবে পড়াবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুনো মন দিয়ে, ঠিক আছে। কারণ আমি এই যে এতক্ষণ ধরে যা কিছু পড়ালাম তোমাদের পরীক্ষায় একটাও আসবে না, আমি একটু বললাম
প্রথমে বলেছি যে লাস্টে এমন একটি কথা বলবো তোমাদের মনে হবে যে ক্লাসটা বেকার দেখলাম, একদমই নয়। তোমাদের আমি চাইছি তোমাদের বেসটা যাতে ঠিক হয়ে যায়। বেস যদি ঠিক থাকে তাহলে যাই করে তোমরা যদি কোনো কোশ্চেনের আনসার নাও পারো না, তোমরা তোমাদের এলিমিনেশনের থ্রু দিয়ে তোমরা এমসিকিউ খুব সুন্দরভাবে করতে পারবে। আর এখন দিন দিন যত যাচ্ছে না তত এমসিকিউ প্যাটার্ন চলে আসছে। তোমরা এমসিকিউ মানে হচ্ছে সেখানে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করতে হবে, নাহলে তোমরা কিন্তু এমসিকিউ পারবে না। ঠিক আছে, তাহলে তোমার যদি একটা বেস ভালো একটা কংক্রিট ধারণা থাকে না, তাহলে কিন্তু এলিমিনেশন মানে এই অপশনটা তো হবে না, অপশন এটা তো হবে না, যা হয়ে যাক অপশন এ হচ্ছে না, বিটাও না হওয়ার চান্স বেশি। এরকম করে করে এলিমিনেট করে করে কিন্তু তোমরা করে দিতে পারবে, যদি তোমাদের ঠিক ধারণা একদম অ্যাপ্রোপ্রিয়েট ধারণা নাও থাকে। যদি শুধু বেসটা থাকে, তাহলে আমার কথা হচ্ছে বেস দরকার। বেস যদি ঠিকঠাক না হয়, ঘরেরও বেস দরকার, বেস না হলে ঘর ভাঙি পড়ে যাবে। ঠিক আছে, সেরকম ভাবে তোমাদের কনসেপ্টেরও একটা বেস দরকার। এই জন্য আমি এত কিছু বললাম। আর এইগুলো তোমাদের পরীক্ষা আজকে যা কিছু বলেছি পরীক্ষায় আসার চান্স হয়তো 2 নম্বরের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, বা 1 নাম্বারের। ঠিক আছে, কারণ আমি তো এখন তোমাদের যে মেন জিনিস দর্পণের উত্তল দর্পণ অবতল দর্পণ সেগুলো তো ঢুকিনি। তার আগে আমি এতক্ষণ ধরে এতটা সময় নিলাম। ঠিক আছে, কিন্তু উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ এগুলো পড়ার জন্যে আগে যে সমস্ত জিনিসগুলো বললাম এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারবে। তারপরে তোমাদের যাই করে কোশ্চেন হবে না যে অবতল দর্পণে কেন এরকম হচ্ছে, কেন উত্তল দর্পণে কেন এরকম হচ্ছে। আচ্ছা, সমতল দর্পণের সাথে উত্তল দর্পণ অবতলের পার্থক্যটা কি? আচ্ছা, দর্পণ তো বুঝতে পারলাম, লেন্স আবার কি জিনিস? এই সমস্ত যে কোশ্চেন গুলো তখন আর হবে না যদি এরকম ভাবে তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস পড়তে থাকো। আচ্ছা, আমি কিরকম ভাবে পড়াবো তোমাদেরকে একটা বলে দিই। আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি তোমার মেদিনীপুরে 6 তারিখে অফলাইন একটা ব্যাচ শুরু করছি, 6ই জানুয়ারি। আর পারুলিয়া এবং সারেঙ্গা, বাঁকুড়ার পারুলিয়া এবং সারেঙ্গা, সেইখানে আমাদের গ্রাম এখানে। তাহলে সেইখানে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে যে 10 তারিখ থেকে অফলাইন ব্যাচ। ঠিক আছে, কাদের জন্য? 8, 9, 10, 8, 9, 10 তাদের ফাউন্ডেশন ব্যাচ ফর বিএসসি নার্সিং, মেডিকেল, জেডবলই, বিভিন্ন ধরনের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সেইগুলোর উদ্দেশ্যে, মানে সেইগুলোকে মাথায় রেখে তুমি এখানে মাধ্যমিক কত নাম্বার পেলে আমি এটা দেখতে যাবো না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি যেটা পড়াবো এখানে একটা নাম্বারও মাধ্যমিকে কম আসবে না, ও আর বাইরে কোশ্চেন দিতে পারবে না। কারণ আমি সিলেবাস, এরকম নয় যে আমি বিরাট কিছু করছি, আমি সিলেবাস ফলো করছি। লাস্ট কোন বছরে কি কোশ্চেন আসছে সেইগুলোকে ফলো করছি, সেগুলোকে ফলো করলে সবাই মানে যে কেউ যদি একটু খাটে ওগুলো হয়ে যাবে, ওগুলো বিশাল কোনো ব্যাপার নয়। তো আমি কিরকম ভাবে পড়াবো সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এই হচ্ছে আমার নোটস। ঠিক আছে, দেখো এই নোটসে এখানে আমি পুরো সম্পূর্ণভাবে আমি এখানে লিখে দিয়েছি যে এই যে আলো চ্যাপ্টার, এই আলো চ্যাপ্টারের প্যাটার্ন কি, মানে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসবে। পরীক্ষায় কোশ্চেন আসবে এমসিকিউ 2টা, এসএকিউ 2টা, তাহলে 2, 2, 4। আর হচ্ছে 2 নম্বরের যেটা কোশ্চেন সেটা একটা, 4, 2, 6। আর লং কোশ্চেন যেটা 3 নম্বরের সেটা হচ্ছে 2টা, তাহলে 6, 6, 12। তাহলে 12 নম্বরের কোশ্চেন আসবে তোমাদের এখান থেকে। ওকে, আচ্ছা, আমরা চ্যাপ্টারটা কিরকম ভাবে পড়বো আমি ভালো করে বলে দিই। চ্যাপ্টারটা হচ্ছে আমরা এরকম ভাবে পড়বো, এই যে লাইট আমার সবকিছু পুরোপুরি প্রপার প্ল্যান করা হয়ে গেছে। 10 তারিখ থেকে আমি যে ক্লাস শুরু করছি প্রত্যেকটা আমি ধরে নিলাম 10 তারিখ জেনারেলি। তাহলে এই 10 তারিখ 10ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি থেকে আমরা একদম 10ই নভেম্বর না কত হচ্ছে, হ্যাঁ নভেম্বর এরকম সামথিং কিছু একটা হচ্ছে, যেটা হচ্ছে 10 মাস। 10 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করে দেবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সিলেবাস শেষ হয়ে যাবে 10 মাসের মধ্যে। তাহলে 10 মাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 দিন পড়াবো। 3 দিন পড়াবো মানে কি, একদিন ফিজিক্স পড়াবো, একদিন কেমিস্ট্রি পড়াবো, একদিন বায়োলজি পড়াবো, সপ্তাহে 3 দিন। ঠিক আছে, প্রত্যেক দিন আলাদা আলাদা। হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রি বা ফিজিক্স এরকম আলাদা আলাদা করে আমি আমাদের দিকে তো কেউ পড়ায়নি, পড়াতে পারে না, পড়ানো কিছু নয়, আলাদা আলাদা করে পড়ানোটাই ভালো। আমি ওই জন্য আলাদা আলাদা করে পড়াতেই চাইছি, তাহলে তোমরা বুঝতে পারবে দুটো আলাদা কি। ইংলিশ মিডিয়াম যেগুলো আছে না সেগুলো দেখবে যে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা দিতে হয়, মানে ফিজিক্সে আলাদা পরীক্ষা দেবে, কেমিস্ট্রি আলাদা, ক্লাস 10-এই 11-12 যেগুলো তো আলাদা থাকবে, কি ক্লাস 9-10-এই আর কি আলাদা। তো সেইটার জন্য ভালো করে দেখো যে এই লাইট চ্যাপ্টারটা, সেই লাইট চ্যাপ্টারটাকে আমি একটা টাইম ঠিক করে দিয়েছি যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত লাইট চ্যাপ্টারই হবে, তাতে টোটাল আমি 15টা ক্লাস নেবো। লাইট যেহেতু অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে, মানে অনেকের এই কোশ্চেন হবে, অনেকের অসুবিধা, তার জন্য এই লাইট চ্যাপ্টার থেকে আমি 15টা ক্লাস নেবো। 10টা ক্লাস হবে তোমাদেরকে বুঝাবো, শুধু এরকম ভাবে বুঝাবো। ঠিক আছে, আমি যতটা জানি সেই রিলেটেডই বুঝাবো আর কি। তাহলে তোমাদেরকে শুধু বুঝাবো,
এরপর বাকি যে 5টা ক্লাস আছে তার মধ্যে 4টা ক্লাসে ডাউট সেশন হবে। তোমরা কে কি জিনিস বুঝতে পারোনি সেই রিলেটেড আমি, তোমরা আছে আমাকে বললে যে এইটা বুঝতে পারিনি, এই ত্রিকোণটা বুঝতে পারিনি, এরকম করে করে হলো, ঠিক আছে। তারপরে যেটা হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 3 দিন ডাউট সেশন, 3 দিন ধরে ডাউট সেশন। তারপরে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদিন, পুরো একদিনে প্রিভিয়াস ইয়ার আগে কোন পরীক্ষায় কি ব্যাপারে যত যত টাইপসের কোশ্চেন পড়েছে সব আমরা ওই একদিনে কমপ্লিট করে দেবো। তাহলে টোটাল কত হলো? 14 দিন, আর একদিন হবে পরীক্ষা। তাহলে এই আলোর পেছনে আমরা সময় দিয়েছি 15 দিন। সেই 15 দিনে আমরা আলো শেষ করে দেবো, ঠিক আছে। তাহলে 15 দিন যদি আমরা ভালো করে পড়ি, যেখানে আমরা পুরো ডিটেলসে আমরা যদি বেস ক্লিয়ার করে নিই, তার সাথে সাথে আমরা ডাউট সেশন যদি আমরা যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা যদি জানতে পেরে যাই, তারপরে যদি আমরা প্রত্যেকটা বছরে কি কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে যদি তখন আলোচনা করবো, তাহলে তো আমাদের খুবই ইজি হয়ে যাবে জিনিসটা, যে এইবারে কোনটা এসেছে, পরের বারে কোনটা আসতে পারে, ঠিক আছে, এই জায়গাটা এই পয়েন্টটাতে বেশি ইম্পর্টেন্ট, এরকম করে করে আমরা জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যখন এক্সাম দেবো, এক্সাম দিলে ভয় কেটে যাবে। তাহলে এইরকম করে আমি জিনিসটা শুরু করেছি, ঠিক আছে। এরপর আমি বলি যে 10 দিন যেটা পড়াবো, শুধু পড়ানোর কথাটাই করে বলছি, সেই পড়ানো নয়, পড়ানোটা শুনতে খারাপ লাগছে, বোঝানো, কারণ আমি অত বেশি কিছু জানিনি। আমি যতটা জানি আমি তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করবো, আর তোমরা ক্লাস 9-10-এর জন্য বিশাল কিছু জানতে হয় এরকম নয়। তো দেখো, তাহলে কি কিরকম ভাবে দেখো, আমি আগে এই যে লাইট যেটা, সেই লাইটের আমি টোটাল 10টা টপিক আমি ধরে নিয়েছি এখানে। 10টা টপিক কি কি? আলো কি এবং এর ধর্ম, প্রতিফলক তল, প্রতিসারক তল, তারপর অবতল দর্পণ, উত্তল দর্পণ, ঠিক আছে, এইটা, তারপর লেন্সে আলোর প্রতিসরণ, ঠিক আছে, তারপরে প্রিজম, রৈখিক বিবর্ধন, মানুষের চোখের গঠন, আলোর বিচ্ছুরণ ও প্রিজম, আলোক তরঙ্গ, তারপরে মাধ্যমিকে 2022, 23, 24, 25 এই যে সব রেডি করে আছে, কোনো চাপ নেই। লাইট থেকে, শুধু লাইট থেকে 2022 সালে কি কোশ্চেন এসেছে এখানে সব লেখা আছে, পুরো পাতা জুড়ে লেখা আছে, ঠিক আছে, কত নাম্বারের, 1 নাম্বার, এমসিকিউ এসিকিউ সব কিছু লেখা আছে। এরপর দেখো 2023 থেকে পুরো লেখা আছে, 2024 থেকে পুরো লেখা আছে, 2025 ইয়ার আগের বছর কি কোশ্চেন পড়েছে সেখানেও লেখা আছে। তাহলে এত বছরের কোশ্চেন যখন তুমি পুরোপুরি দেখে নেবে, তাহলে কি তোমার মনে হবে যে কোন কোশ্চেনটা 2026 আসতে পারে, সেটা তুমি বুঝতে পারবে, স্বাভাবিক জিনিস বুঝতে পারবে, তাই না? তাহলে এইরকম করে পড়ানো হবে। তাহলে অফলাইন বললাম আমি মেদিনীপুর, বাঁকুড়া, যে দুটো জায়গায় আমি শুরু করছি, আর অনলাইনে এইরকম ভিডিও, যারা অফলাইনে পড়বে তারা এই পুরো একদম রেকর্ডেড ভিডিও এরকম পাবে, ঠিক আছে। অনলাইনের জন্য আমার সাথে যোগাযোগ করবে, সেটা আমার এখানে যাই পাই যাবে, মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, এগুলো রাখতে হয়। তো যাই হোক, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, এগুলোতে তোমরা খবর পাই যাবে, ঠিক আছে। আর কি বলবো, পড়ো, ভালো করে পড়ো, ভিত করে পড়ো, দেখা হবে ক্লাসে। মার্ক দ্য ডেট, 6 জানুয়ারি অ্যান্ড 10th জানুয়ারি। গুড বাই।